বাসার দরজা নক করছে, দেখি যে একটা ছোট খামের ভিতরে তালাকের নোটিশ। হুট করে। আপনি জানেনই না এটা? আম্মু বলে কে? আমি বলি যে আম্মু তুমি ছেলেটাকে চিনো? আমার আম্মু মানে সাথে সাথে বুঝে গেছে এটাকে, বিকজ আমার আম্মু তো জানে যে আমি কোনোদিন কারোর সাথে মিশি নাই, কারোর সাথে কথা বলি না, তাহলে ওই ছেলে মানে ওইটাই, আর কেউ না। জীবন্ত মানুষ জীবন থেকে চলে যাবে, মৃত্যু না, এটা মানে নেওয়া সম্ভব না। মানে মৃত্যু যন্ত্রণা সহ্য করা যায়, বাট অমৃত্যু যন্ত্রণা কখনো সহ্য করা যায় না। দেখো, মানুষের তো 2টা কিডনি থাকে, 2টা কিডনি তো প্রয়োজন হয় না, একটা কিডনি আমি বিক্রি করে দিব, ওইটা দিয়ে অনেক ভালো একটা টাকা পাওয়া যাবে। ও আমি কত বোকা ছিলাম। তার বাম পায়ের এই পায়ের এইটুক পর্যন্ত আমার বুকে জড়ায় নিয়ে আমি তাকে রিকোয়েস্ট করতেছিলাম পাবলিকলি। আরে আমার মাথায় কোনো কিছুই কাজ করতেছে না তাকে ছাড়া। তো সে বিরক্ত হয়ে আমার বুকে লাথি দিয়ে চলে যায় ওখানেই। হ্যাঁ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি লাইফের একটি এপিসোড। এবং যাকে স্ক্রিনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তার সম্পর্কে আসলে ইন্ট্রো দেওয়ার দরকার নেই। সোশ্যাল মিডিয়ার বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ তাকে চেনেন এবং রিসেন্টলি তাকে একটু বেশিই চিনেছেন অনেকেই, কারণ হয়তোবা আপনারা জানেন বেশ কিছু কন্ট্রোভার্সি, বেশ কিছু বিষয় যেগুলো এসছে আলোচনা সমালোচনা। তো আমি শুরুতে একটু বলে নেই, আমি আসলে খুব একটা ইনবক্স চেক করি না আমার পেজের, মাঝে মাঝে ঢুকি এবং ঢুকে হয়তো বা দেখা গেল 2-1টা ইন্টারেস্টিং টেক্সট আমার চোখে পড়লে আমি বলি যে আমার যে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট আছে মহিউদ্দিনকে বলি একটু যোগাযোগ করো। সো আমি কোনো কারণে কিছুদিন আগে আমার পেজে ঢুকেছিলাম, দেন আপনাদের প্রিয় ফুড আপ্পি, ওর আরেকটা নাম আছে, খুব সুন্দর নাম, নামটা আমি ওর কাছ থেকে জিজ্ঞেস করি, আপনার নামটা একটু মুখে বলেন প্লিজ। ফাবিয়া হাসান মনীষা নামটা জানে আপনার ফ্যান ফলোয়াররা? না, জানে না, শুধু ফুড আপ্পি হিসেবে চেনে। তো ফাবিয়া আমাকে টেক্সট করেছে, তো আমি ফেস দেখলাম, ফেস দেখার পর আমি চিনি ওনাকে। তো উনি শি ওয়ান্টস টু টক এবং ওনার ফোন নাম্বার দেয়া। তারপরে যেহেতু ওনার আইডি থেকে উনি আমাকে টেক্সট করেছে, আমি ওনার আইডিতে ওনাকে নক দিলাম। নক দেওয়ার পরে তারপরে উনি আমাকে রিপ্লাই দিলেন। ইন দ্য মিন টাইম মহিউদ্দিনের কথা বলেছে, আমাদের মধ্যে কমিউনিকেশন চলছিল এবং যতদিন ধরে আমাদের কথা হচ্ছে সবসময় আমার যেটা বিষয় ছিল ওনার সঙ্গে যে ঠিক আছে, আই নিড প্রুফস, আই নিড ডকুমেন্টস। উনিও ডকুমেন্টসগুলো কালেক্ট করছিলেন, বিভিন্ন বিষয়গুলো কালেক্ট করে অবশেষে আমরা আজকে রেকর্ডিংয়ে বসেছি এবং আজকের রেকর্ডিং ডেটটা হচ্ছে 7 নভেম্বর 2023। এক্স্যাক্টলি। এবং আমি আপনাকে গত বছর 4 নভেম্বর 2022 সালে নক করেছিলাম। তখনকার গল্পটা অন্যরকম ছিল। অনেকে হয়তো ভাবতে পারে যে কন্ট্রোভার্সি ক্লিয়ার করার জন্য আমি এখানে আসছি, বাট আসলে কিন্তু বিষয়টা এরকম কিছু না। আচ্ছা, আমি কিন্তু গত বছর আপনাকে নক করেছিলাম আপনার লাইফের স্টোরিটা বলার জন্য। হ্যাঁ, ফাইন। সো আরও অনেক কিছু অ্যাড হয়ে গেছে 1 বছরে। ইন টোটাল ভালোই হয়েছে। আমরা ওনার গল্পটা শুনবো এখানে। আমি সবাইকে বলবো যে ধৈর্য ধরে শোনার জন্য। রিসেন্ট কোনো একটা পার্টিকুলার বিষয় দিয়ে কোনো একটা মানুষকে আপনি পুরো জীবনটাকে জাজ করতে পারেন না। যদি করতেই চান 1 ঘন্টা সময় নেন, জাজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা চাইবো যে ওনার গল্পটা আমরা শুনি, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, আমি শুরুতেই বলে নিচ্ছি, আজকের এই গল্পে উনি যেহেতু আমাদের গল্পের সাবজেক্ট, ওনাকে কেন্দ্র করে যতগুলো ক্যারেক্টার এখানে আসবে, যে বিষয়গুলো আসবে, তাদের সমস্ত পরিচয় সবকিছু আমরা অনুষ্ঠানের স্বার্থে গোপন রাখছি, যেহেতু আমরা তাদেরকে ইন্টারভিউ করছি না, এবং আমরা জ্ঞানত চেষ্টা করব কাউকে এখানে অপমান না করতে। প্রথম কথা হচ্ছে এটা ওনার জীবনের গল্প, ঘাত প্রতিঘাত থাকবে, এটাই স্বাভাবিক। তবে কোনো বিষয় ইনভেস্টিগেটিভ না, কোনো বিষয়ই আমরা আসলে মানে বলা যেতে পারে সরজমিন ইনভেস্ট করছি না, দিস ইজ নট ক্রাইম ইনভেস্টিগেটিং শো। এটা একটা জীবনের গল্প, সুতরাং কোনো বিষয়ই সত্য মিথ্যার ঊর্ধ্বে নয়, যেটা আমাদের ডিসক্লেইমারে আমরা সবসময় স্পষ্টভাবে মেনশন করে থাকি। সুতরাং আজকের এই গল্পের কোনো পার্টকে কেউ কখনো জাজমেন্টাল ক্ষেত্রে বা কোর্টের বিচারের ক্ষেত্রে কখনো ব্যবহার করবেন না বলে আমরা প্রথমেই নির্দেশনা দিয়ে নিচ্ছি। ওকে, সো আমি শুরু করি। ফাবিয়া, আমরা একেবারে ছোটবেলা থেকে শুরু করতে চাই। তার আগে একটু জানতে চাই আপনার বয়স কত বর্তমানে? এটা যদি বলতে কোনো সমস্যা নেই, কারণ আমার স্টোরিতে সবাই বলে আসলে। না, আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি, তো এটা বলার এখন আর কি। আমার এখন 26 বা 27। আপনার জন্ম জেলা কোথায়? ঢাকাতে আপনি জন্ম? পুরান ঢাকার আমি। ওকে, পুরান ঢাকা। তো ফাবিয়া, আমরা শুরু করি একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে বলতে ইচ্ছে। আমি হচ্ছে ফ্যামিলির সবচেয়ে ছোট। আমার আগে একটা ভাইয়া আছে, তারপর আপু, তারপর আমি খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম, মাশাআল্লাহ। তো যার কারণে ফ্যামিলিতে আমাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হতো। ক্লাস 9-এ যখন আমি উঠি, হঠাৎ করে আমার পেটে ব্যথা করে, প্রচন্ড পেটে ব্যথা, কিন্তু আব্বু মুখে বলার সাহস পেতাম না। তো না বলার কারণে আমার এই ব্যথাটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায় যে আমার পেট এক সাইডে আস্তে আস্তে করে ফুলতে থাকে। তো এটা খেয়াল করার পরে আমি বলতে বাধ্য হই বাসায় যে এরকম আমার তো এরকম অনেকদিন ধরে পেট ব্যথা করতেছে। তারপর আমার আব্বু আম্মু আমাকে হসপিটালে নিয়ে গেল।
সিস্ট এক জিনিস, টিউমার আরেক জিনিস। আমার সিস্ট এবং টিউমার দুইটাই ছিল পেটের ভিতরে, ওভারিতে। তো খুব সেনসিটিভ একটা জায়গা, এবং আমার তখন, আমি অনেক ছোট। মেয়েদের জন্য ডেফিনেটলি এটা অনেকে হয়তো বুঝতে পারবেন না কেন বলছে, কারণ এখানে আসলে বাচ্চা হওয়ার একটা ব্যাপার থাকে যেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিভিন্ন ডাক্তাররা সাজেস্ট করলো যে ওকে অপারেশন করতে হবে। ফাইনালি হসপিটাল আমার অপারেশনটা করা হয় মার্চ মাসে। টাইম লাগছিল 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টার মধ্যে এটা ডাক্তার নিজেই স্বীকার করছে যে একটু মানে কি বলো ওটাকে, মানে এতক্ষণ জিনিসটা ওপেন ছিল, পেট ওপেন ছিল, তো যার কারণে হয়েছে কি যে উনারা খুব দ্রুত করতে গিয়ে আরেকটা যে ওভারি ছিল ওইটার মধ্যে কেচি লেগে যায়। তো কেচি লেগে যাওয়ার কারণে থাকে না অনেক জটিলতা, তো এই জটিলতার কারণে আমার 2টা ওভারি ড্যামেজ হয়ে যায়। এবং ডাক্তার পরে আমার আব্বু মুখে সাথে সাথে সেটা জানায় দেয়, ওর মনে হয় আর কখনো বাচ্চা কাচ্চা হবে না। তো যাই হোক, আমার আব্বু মতো টেনশনে পড়ে গেছে, বাট আমার কাছে না বিষয়টা খুব নর্মাল লাগছে। বাট কারণ হলো আমি এটা এর বুঝতাম না যে কি হয়েছে, ওভারে কি, এটা কি সেটা কি, আমি এত কিছু বুঝতাম না। আমি এত দিকে ফোকাসও ছিলাম না। আমার সবসময় খালি একটাই টেনশন যে আমাকে পড়াশোনা করতে হবে, আব্বু আম্মুর কাছে অনেক গুড গার্ল হয়ে থাকতে হবে। এইটাই আমার জীবনের তখন মূল লক্ষ্য ছিল। এসএসসি পরীক্ষার পরে ভালো রেজাল্ট করলাম। এরপর আমি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজে ভর্তি হলাম। আমাদের এলাকার খুব ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট, তো তাকে আমার টিচার হিসেবে রাখা হয়। তো কখনো আমার এর আগে কোনো ছেলে মানুষের সাথে কথা বলা, বাহিরে যাওয়া, এগুলো কোনো কিছু হয়নি। ইভেন আমার যে কি বলে মানে কাজিনদের সাথে আমার ওভাবে কথাবার্তা বলা হতো না, বা কথা বললে আমার বাবা মা সবসময় সাথে সাথে থাকতো। মানে বললাম না, যেখানেই যেতাম যাই করতাম অলওয়েজ আমার বাবা মার সাথে, কখনো মানে 1 সেকেন্ডের জন্য আমাকে চোখের আড়াল করে নাই। আমার তখন থেকে না তাকে ভালো লাগতো, তার হ্যান্ডরাইটিং ভালো লাগতো, তার ড্রয়িং ভালো লাগতো, তার কথাবার্তা ভালো লাগতো, সবকিছু ভালোই লাগতো, কোনো কিছু খারাপ লাগতো না। কিন্তু কখনো কোনো কিছু বলা ভালো লাগাটা নিজের ভিতরেই ছিল, প্রকাশ করার তো প্রশ্নই ওঠে না। বাবা মা আমাকে টুকরা টুকরা করে ফেলবে। কিন্তু কখনো অ্যাপ্রোচে বোঝাতেন যে আমি তোমাকে পছন্দ করি? আরে না, টিচার ছিল, আল্লাহ টিচার তো টিচার। উনি কি কখনো বোঝাতেন? না না না, অনেক টিচারই কিন্তু বুঝিয়ে দেয়, অনেক টিচার উল্টাপাল্টা টাইপের হয়। যাই হোক, যথেষ্ট রেসপেক্টেবল ছিল, আমাকেও রেসপেক্ট করতো, নিজেও অনেক মানে রিজার্ভ ছিল। ওকে। এবং আমরা যে পড়তাম, এই যে আপনি আমার যতটুকু দূরে বসে আছেন এই দূরত্বে, এতটুকু দূরত্বে আমাকে পড়াতো। তো এখানে হওয়ার কোনো কিছু নাই। তো যাই হোক, আমি যখন ইন্টারে ভর্তি হলাম তখন আমি একটা নিউজ পেলাম যে তার চাকরি হয়ে গেছে। তো আমার কাছে না খুব খারাপ লাগতেছিল যে সে চাকরি পাইছে, এটা আমার কেন খারাপ লাগবে? দ্যাট মিনস সে আমাকে পড়াবে না, দ্যাট সে খারাপ লাগতেছে। তো এই যে সে এখন আর আসবে না, আমাকে আর পড়াবে না, এই জিনিসটা অনেক বেশি পেইনফুল ছিল। তারপর আমি রিয়েলাইজ করলাম যে আল্লাহ, আমি তো তাকে এরকম পছন্দ করে ফেলছি। আচ্ছা, আমার কি এটা বলা উচিত তাকে? আমার মতে এটা বলে ফেলা উচিত, বিকজ দূর পর্যন্ত চিন্তা করিনি যে কি হবে। 8 থেকে ইন্টার পর্যন্ত পুরো সময়টাই পড়িয়েছে সে আপনাকে? না, তাহলে ইন্টার না, মানে হচ্ছে এসএসসি পর্যন্ত। 8, 9, 10, 3 বছর, 3 বছর বা 3.5 বছর এরকম আর কি একটা টাইম। আমি মানে মাত্র ইন্টারে ভর্তি হয়েছি, প্রথম মাসে সে চাকরি পেয়ে গেছে, সে আমাকে পড়াবে না এটা জানাই দিছে। কংগ্রাচুলেশনস বলছি, বাট ভিতরে খারাপ লাগা কাজ করতেছিল যে আল্লাহ, সে আর আসবে না, এটা মানে আমি মানতে পারতেছিলাম না। আমার ফ্রেন্ডরা আমাকে বুদ্ধি দেয় যে তুমি বলো, সমস্যা নাই, বললে সমস্যা কি, তুমি তাকে পছন্দ করতা, এটা বললে সমস্যা কোন জায়গায়? তা আমি বললাম যে আমি যে বলবো, আমি কিভাবে বলবো, আমার আম্মু তো জানলে আমাকে মাইরেই ফেলাবে। পরে বলে যে সমস্যা নাই, আমাদের কাছে তো ফোন আছে, তুমি চাইলে বলতে পারো, তুমি একটা সিম ম্যানেজ করো। তা আমি বললাম যে তোমাদের ফোন থেকে ফোন করি, আমি আর কি আমার ফ্রেন্ডদেরকে বলতাম, নতুন নতুন ফ্রেন্ড তো তুমি করে বলতাম। পরে ওরা বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটা কাজ করো, ফোনটা তোমার কাছে রাখো, তুমি রিচার্জ করে নিও, রিচার্জ করে দেন তুমি ফোন করে বলো। ভাই রে ভাই, ফোন তো দূর, মানে ইলেকট্রিক ক্যালকুলেটরও রাখার মতন আমার মানে কি বলে ভয় লাগে যে আমি ফোন রাখবো, আমার বাপ মা দেখলে আমারে মেরে ফেলবে। না, প্রশ্নই ওঠে না, আমি ফোন রাখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে থাকুক, যখন ছুটি হবে তখন ফোন করে বলবো। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে না হঠাৎ করে বাসা থেকে, এর মধ্যে কয়েকটা দিন কেটে যায়, এর মধ্যে বাসা থেকে আমাকে একটা ফোন দেওয়া হয়েছে উইদাউট সিম, ফোন দেওয়া হয়েছে অ্যালার্মের জন্য। আচ্ছা, তো আমার ফ্রেন্ড আমাকে শিখায় যে ঠিক আছে, সিম আমি ম্যানেজ করে দিতেছি একটা, বাট এটাকে এমন একটা সিস্টেম করা যায় যে সিম থাকবে মোবাইলে কিন্তু এটা শো করবে না। তো ওর কাছ থেকে এটা শিখে নিছি, আমার বান্ধবীর কাছ থেকে। শিখার পরে এখন রিচার্জ করতে হবে। আমি রিচার্জ কি জিনিস সেটাই জানি না, তো আমি এখন জিজ্ঞেস করতে লজ্জা পাইতেছে রিচার্জ কি। তো আমাকে যখন এটা জিজ্ঞেস করছি তখন খুব অবাক হয়ে তাকে বলে, তুমি রিচার্জ কি জানো না? বললাম যে না। বলে রিচার্জ হচ্ছে মোবাইলে টাকা ভরা।
সেটা কিভাবে পড়ে, মানে কোন দিক দিয়ে ঢুকাইতে হয় টাকাটা মোবাইলের ভিতরে। মানে আমি না বেশি মানে অতিরিক্ত টাইপের বোকা শোকা ছিলাম, মানে এটা বুঝতাম না। সহজ সরল, হ্যাঁ। পরে আমাকে বলতো যে তুমি দোকানে যে জাস্ট 20 টাকার একটা নোট দিয়ে বলবা আমাকে মোবাইলে রিচার্জ করে দেন, আর কিচ্ছু বলা লাগবে না। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো প্রথম দিনই আমি ফোন দিছি, ফোন দিয়ে আমি আপনি আপনি করে বলতাম। তা আমি তাকে ডিরেক্টলি বলে দিছি, মানে থাকে না যে মানুষ লজ্জা পায়, যেটা আমরা এখন দেখি যে ভয় পায়, আমি না মানে ভয় বা লজ্জা কোনো কিছু আমার কাজ করতেছিল না। আমি ডিরেক্ট ফোন দিয়ে বলে দিছি যে এরকম আমি তো আপনাকে পছন্দ করতাম, আপনি তো এখন আর আমাকে পড়াতে আসবেন না। তখন সে অনেকক্ষণ চুপ থেকে আমাকে রেসপন্স করছে। এই লাইনটা আমার এখনো মনে পড়ে যে আমি যে তোমাকে পছন্দ করতাম এটা কি তুমি এতদিন বুঝো নাই। উফ, আমার যে তখন কি ভালো লাগতেছিল। আমি বললাম যে ও আচ্ছা, তার মানে মনে মনে এই ছিল, তো সেটা এতদিন বলেন নাই কেন? বলে যে না বলবো পরে, এলাকার মধ্যে সমস্যা। কারণ কি ওর বাবা আমার বাবা একই মসজিদে নামাজ পড়ে, আর আমার বাবা ছিল হচ্ছে আমাদের এলাকার মসজিদের মানে কমিটির সভাপতি। ওকে, তো একটা রেপুটেশনের ব্যাপার স্যাপার আছে না। তো যাই হোক, পরে বলতেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, লেখাপড়া করতেছো করতে থাকো, পড়াটা পরে দেখা যাবে। আল্লাহ জানে কেমনে কেমনে ওর মা জেনে গেছে, 2 দিন কথা বলছে ওর মা জেনে গেছে। উনার মা আমাকে ফোন দিছে, ফোন দিয়ে একদম ইচ্ছা মতো চলে ফেলছে একদম। আমি তো মানে কানতে কানতে শেষ, আমাকে আজ পর্যন্ত কেউ বকা দেয় নাই, উনি আমাকে এরকম বকা দিল। পরে আমি আর ফোন টোন দিনে আমাকে বলতেছে যে কি ব্যাপার, কি খবর, কোনো খবর টবর নাই, ফোন টোন দেন। আমি বললি যে না, তো আপনার আম্মু তো এরকম আমাকে ফোন দিয়ে বকা দিচ্ছে, বলছে যে কথাবার্তা বলতে না, এখন আমি ফোন দিইনি। কয়েকদিন একটু রাগারাগি করছে তার ছেলের সাথে। হঠাৎ করে একদিন তাকে বলতেছে যে এই মেয়ে তো অনেক খারাপ, এই মেয়ে তো বেপর্দা হয়ে ঘোরাফেরা করে, অথচ আমি ক্লাস 8 থেকে হিজাব পরি, বোরখা পরি। এখন যেমন আমাকে একটু ওপেন দেখা যায়, তখন আমি অনেক বেশি পর্দায় থাকতাম, মানে একেবারে মুখের মেকআপ থেকে শুরু করে হাত মোজা পা মোজা সব এভাবে আর কি চলাফেরা করতাম। তো এটা যখন বলছে, আমাকে ফোন করে বলছে এই তুমি নাকি এলাকা দিয়ে বেপর্দা হয়ে ঘোরাফেরা করছো, কবে, এটা কবে করছো, পিঙ্ক কালারের ড্রেস পরে। আমি বলছি আমার তো পিঙ্ক কালারের কোনো ড্রেস নেই, আমি কবে বেপর্দা হয়ে ঘোরাফেরা করলাম, আমি জানি না। কে বলছে এই কথা? আম্মা বলছে। ছি ছি, না না, এটা মোটেও সত্য না, আমি কলেজ ছাড়া তো কোথাও যাই না, কোনো কোচিং এও যাই না, কখন এই কাহিনী কখন হইলাম তো জানি না। ইভেন আমাদের যে বিশিষ্ট মুন্সি আব্দুর রফের যে ড্রেসের কালারটা ছিল অ্যাশ কালারের, ওইটা আমি পরেও যেতাম না, ওই কাপড় দিয়ে আমি বোরখা বানাই নিছি, এবং মনোগ্রাফ এবং ব্যাচ যেখানে যেখানে লাগানোর ওই বোরখার উপর আমি লাগাই নিছি, যে আমি নর্মালি ড্রেস পরে স্কুল কলেজে যাব না, বোরখা পরে যাব। যাই হোক, আমাকে এটা অ্যাকসেপ্ট করা হয়েছে। আমাদের যে খালেদা ম্যাডাম ছিল উনি এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, আমার যে ড্রেস আপটা ছিল। হঠাৎ করে একদিন ওর আম্মু আমাকে ফোন করে বলে যে তোমরা যে এরকম প্রেম করতেছো, এগুলো তো গুনাহ, এগুলো তো ভালো কাজ না, এগুলো তো উচিত না, গুনাহ হয়, এই হয় সেই হয়। উনি আমাকে অনেক লেসন্স দিল যে এটা আসলে ইসলামিক শরীয়ত অনুযায়ী এটা ঠিক না। তখন আমার রিয়েলাইজেশন আসলো যে না আসলেই তাই, আমি যে কথা বলতেছি এটা তো ঠিক হচ্ছে না। আমরা কিন্তু কোথাও বাহিরেও ভাবে দেখা টাকা করতাম না, কারণ আমার খুব ভয় লাগতো আব্বু আম্মু জেনে গেলে তো সব শেষ, আমাকে একদম শেষ করে ফেলবে। তাকে বললাম যে আসলে আন্টি তো ভুল কিছু বলে না, এটা তো সত্যি কথা, এখন আমাদের কি করা উচিত। তখন সে আমাকে বলল যে তোমার তো বয়স হয় নাই, বয়স হলে বিয়ে করে ফেলতাম, এখন বিয়ে কিভাবে সম্ভব, এখন তো বিয়ে করা সম্ভব না, বিয়ে করার জন্য তো আমার একটা দিন হলো বাসা থেকে বের হওয়া লাগবে, আমি কি বলে বাসা থেকে বের হবো, আমাকে তো আব্বু আম্মু কলেজে আনা না করে, আমাকে তো কোচিং এ আনা না করে, আমার পাপা তো কি বলে কোচিং এর নিচে হাঁটাহাঁটি করে বসে থাকে, আমি কিভাবে বের হবো বাসা থেকে। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে দেখা যাক, আমরা তো বাইরে দেখা করতেছি না, সো আমাদের গুনাহ হওয়ার কোনো চান্স নাই, আমরা ফোনে ওইভাবে কথাও বলি না, আমাদের গুনাহ হওয়ার কোনো চান্স নাই, তুমি এত টেনশন নিও না, চিল। এর মধ্যে ওর বাবা রিটায়ার্ড করে, রিটায়ার্ডের সময় অনেকগুলো টাকা একসাথে পেলো, পেনশন, হ্যাঁ মানে 2টা স্টেপে টাকা মনে হয় পায়। এটা আমার আম্মুর ক্ষেত্রেও দেখলাম রিসেন্টলি যে 2টা স্টেপে টাকা পায়, একটা হচ্ছে সাথে সাথে পায়, আরেকটা হচ্ছে কিছু বছর পরে পায়। তো উনার বাবার আরেকটা সংসার ছিল, তো ওখানে একটা ছেলে ছিল, এইটা হচ্ছে সেকেন্ড সংসার। আর আমার যার সাথে ভালোবাসা বা প্রেম যেটাই হোক, সে হচ্ছে দ্বিতীয় সংসারের ছেলে, অর্থাৎ আগের সংসারের ছেলেটা তার থেকে বয়সে বড়। আমাকে একদিন তাদের বাসায় ডাকা হয়, আমাকে বলতেছে যে মনীষা, মনীষা বলে ডাকতো, এবং এলাকায় মোটামুটি সবাই আমাকে মনীষা নামেই চিনে, এখন ফুটাপি হিসাবে চিনে। বললো যে মনীষা তুমি বাসায় আসো, তোমার সাথে কথা আছে। আমি বললাম যে আমি কি বলে বাসায় আসবো? কে বলেছে এটা? ওর আম্মু। এবং টোন চেঞ্জ হয়ে গেছে, খুব সফটলি আদর করে ভালোবেসে আমাকে ডাকতেছে, বলতেছে তুমি বাসায় আসো, তোমার সাথে একটু কথা আছে। আমি তো একটু ভয় পাইছি যে আল্লাহ নাকি আবার এই ব্যাপারে কোনো কথাবার্তা বলে। আমি বললাম যে আন্টি আমি কিভাবে বাসায় আসবো, আমাকে তো আব্বু আম্মু কলেজে আনা নাও করে, আমি তো বাসা আসতে পারবো না।
পরে বলতেছে যে দেখো মা তুমি কিভাবে ম্যানেজ করবা, ও আচ্ছা মা বলে সম্বোধন করতে বলছে, কি দেখো মা কিভাবে ম্যানেজ করবা, এটা তো আসলে আমি জানি না, দেখো তুমি কিভাবে ম্যানেজ করো, তুমি আসো বাসায়। তো কিভাবে যেন সবকিছু ম্যানেজ হয়েই যায় একটা সময়। হঠাৎ করে একদিন আমার ফ্রেন্ড আমার বাসায় আসছে, বলতেছে যে তুই তো কোচিং এ যাবি কলেজ ছুটির পরে, ভাবলাম একসাথে যাই, কারণ ওর বাসা আমার বাসা পাশাপাশি, আমরা সবাই যে একই এলাকার। তো পরে আম্মুর কাছে পারমিশন চাইতে গেছে যে আম্মু আমি ওর সাথে যাব। আম্মু বলে আচ্ছা যাও। এই যে একটা সুযোগ পাইছি বাবা মা ছাড়া ফ্রেন্ডের সাথে এদিক ওদিক যাওয়া, তো গেলাম আসলাম। মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো, আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ করি, কোচিং এ না যাই ওদের বাসায় যাই। যাই হোক আমি ওদের বাসায় গেলাম। ওদের বাসায় যখন গেছি তখন হচ্ছে ওর আব্বু বাদে বাকি সবাই ছিল, মানে সে ছিল, তার মা ছিল এবং তার ছোট একটা ভাই আছে, একটাই ভাই, আর কোনো বোন নাই, তারা 3 জন ছিল। আমাকে বলতেছে ওর আম্মু যে দেখো আমি তো বুঝতে পারছি যে তোমরা দুইজন দুজনকে অনেক ভালোবাসো, এখন তুমি কি চাও এই সম্পর্কটা টিকাইতে, তুমি কি ওকে বিয়ে করতে চাও? আমি বললাম হ্যাঁ চাই, কিন্তু আমার তো কিছু সমস্যা আছে। কি সমস্যা? আমি না তখন মানে চিন্তা ভাবনা করে কথা বলা ওরকম না, আমার বয়স মানে আমার ওরকম বুঝতেই ছিল না। তো আমার যে অপারেশনের জার্নিটা এই ডাক্তার বলছে আমি সব বলে দিছি। তো বলে দেওয়ার পরে সে বলে যে এগুলো কোনো বিষয় না, আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব, আল্লাহ না চাইলে দুনিয়াতে কোনো কিছুই সম্ভব না, এই আনসারটা সে দিল। তো সে আমাকে বলতেছে যে তোমার সাথে কিছু কথা ছিল, যদি তুমি চাও যে আমার ছেলেকে তুমি বিয়ে করবা, যদি তুমি চাও যে এই ফ্যামিলিতে তুমি থাকবা, এবং যদি চাও যে তুমি সুখে শান্তিতে থাকবা, তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? সেটা হচ্ছে তোমাদের ঢাকায় তো নিজেদের বাড়ি। আমি বললাম জি হ্যাঁ। বলতেছে যে তোমাদের যে বাড়িটা, তোমরা যে বাড়িতে থাকো, এই বাড়ির কি কারোর কোনো ভাগ আছে? আমি বললাম যে না, আমরা তো মানে আমার বাবারা তো 3 জন ভাই আর হচ্ছে 3 জন বোন, সবার যার যার আলাদা আলাদা জায়গা, আলাদা আলাদা বাড়ি, এবং আমার বাবার যে বাড়িটা, এই বাড়িতে কারোর কোনো ভাগ নাই। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তোমাদের বাড়ি কয়তলা? আমি বললাম 3 তলা। পরে বলতেছে যে আমার শর্তটা হচ্ছে আমি তোমাদের বাসার 3 তলার উপরে 4 তলা একটা মানে 4 তলার উপরে 2টা ফ্ল্যাট করব। এই ফ্ল্যাটের দায়িত্ব আমাদের, ফ্ল্যাটটা করব আমরা, টাকা ইনভেস্ট করব আমরা, এবং মানে যতদিন 4 তলার মানে কি বলো ওটাকে, তোমাদের বাড়ি ভাগাভাগি না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা ভাড়া নিব। আপনাদের এটা ফাউন্ডেশন কত তলা ছিল? 6 তলা। ওকে। বিষয়টা এরকম না যে আমার বাবা মার অনেক টাকা, গাড়ি বাড়ি, এরকম না ব্যাপারটা, মানে যা ছিল আলহামদুলিল্লাহ সচ্ছল অবস্থায় আমরা ছিলাম। তো তাদের শর্ত ছিল যে তারা 3 তলার উপরে 4 তলা বাড়ি করবে। বাড়ি করার পরে যতদিন পর্যন্ত ভাগ বটরা না হচ্ছে, আমরা তো 3 ভাই বোন, যতদিন পর্যন্ত ভাগ বটরা না হচ্ছে ততদিন পর্যন্ত তারা ভাড়া নিবে। যখন ভাগাভাগি হয়ে যাবে তখন এই যে 4 তলার যে পুরাটা, এইটা আলাদাভাবে দেখা হবে এবং ওইটা আমাকে দেওয়া হবে, আমাকে যেন দিয়ে দেয়, এটা যেন আবার ওই 3 ভাই বোনের মধ্যে যেন না যায়। আমি না তখন না, মানে আপনি তো বুঝতে পারতেছেন যে তখন আমার মানে বয়স বলেন হ্যাঁ বা চিন্তা ভাবনা কেমন ছিল বা কতটুকুই বা আমি বুঝতাম, যে যেখানে আমি রিচার্জ কি জিনিস সেটাই বুঝি না, এখানে আমাকে বাড়ির কথা বলা হইতেছে, আমি আসলে বুঝতে পারতেছিলাম না। তখন আমি আন্টিকে বললাম যে আন্টি একটা কাজ করেন, আসলে আমাকে তো আসলে ওইভাবে বলে লাভ নাই, আমার ভাইয়া তো হচ্ছে জাপানে থাকে, আপনি আমার আব্বুর সাথে কথা বলেন। পরে বলে যে আরে না না না, তোমার আব্বুর সাথে কথা বলতে গেলে তো তোমরা যে দুজন একজন একজনকে ভালোবাসো সেটা জানাজানি হয়ে যাবে পুরো এলাকার মধ্যে, তখন কি হবে? আমি বললাম যে আমি আসলে কি করব, তাহলে আমার কি করা উচিত? পরে বলতেছে যে তুমি তোমার ফ্যামিলিকে জানাও এবং ম্যানেজ করো। আমি বললাম যে এটা তো কখনোই সম্ভব না, আমি কিভাবে বলবো? আমাকে বললে তো আমাকে অনেক বকা দিবে, যে তার মানে তুমি পড়াশোনা বাদ দিয়ে তুমি এগুলো করতেছো। পরে বলতেছে যে দেখো তুমি যদি আমার ছেলের সাথে সম্পর্ক রাখতে চাও এবং সুখে থাকতে চাও তাহলে তোমাকে এটা করতে হবে, কিভাবে করবে সেটা তো আমি জানি না মা। ও আমাকে রিজনটা যেটা বলছে যে তারা কেন বাড়িটা করবে, রিজনটা হচ্ছে তার যে আগের যে সংসারটা, ওখানে একটা ছেলে আছে, যদি পেনশনের টাকা এখানে সে ইনভেস্ট করতে না পারে তাহলে আগের ছেলে এখানে ভাগ চলে আসবে। দ্যাটস ওয়াই সে ইমিডিয়েটলি এই টাকাটাকে এমন একটা জায়গায় ইনভেস্ট করতে চাচ্ছে যেখানে আগের সংসারের কোনো ছেলে বা কেউ এসে এখানে কোনো কিছু করতে বা নিতে না পারে। পরে ওকে ফোন দিলাম রাত্রেবেলা, আমি জিজ্ঞেস করলাম যে তোমার আম্মু যেগুলো বললো আমি কি করব? বলে যে না আমি তো আসলে মনে করি যে আম্মা যেটা বলছে এটাই ঠিক, তোমার এটা করা উচিত যদি তুমি আমাকে সত্যি ভালোবেসে থাকো। বলছি যে আচ্ছা দেখি কি করা যায়। আমি আবার আম্মুকে ছোটবেলা থেকে এমন এমন সময় আবদারগুলো করতাম যখন আমার আম্মু অনেক হ্যাপি থাকতো। তো ওই দিন আমার আম্মু অনেক হ্যাপি ছিল, বিকজ আম্মুর মানে আমার খালামণি আসছিল, খালুরা আসছে, আম্মু হ্যাপি হ্যাপি। তা আমি আম্মুকে ডাক দিছি সন্ধ্যাবেলা,
যখন পড়তে বসবো, আম্মুকে বলতেছে আম্মু তোমার সাথে না আমার একটা কথা আছে। কি কথা? আমি বললাম আম্মু তুমি তো আমাকে একদিন না একদিন বিয়ে দিবা তাই না? আম্মু বলে হ্যাঁ দিব, কেন? আমি বললাম আম্মু আমি না একটা ছেলেকে অনেক পছন্দ করি, আমি চাই যে তুমি যদি আমাকে কখনো বিয়ে দাও তাহলে ওই ছেলের সাথে বিয়ে দিবা। আম্মু বলে কে? আমি বলি যে আম্মু তুমি ওই ছেলেটাকে চিনো। আমার আম্মু মানে সাথে সাথে বুঝে গেছে এটাকে, বিকজ আমার আম্মু তো জানে যে আমি কোনোদিন কারোর সাথে মিশি নাই, কারোর সাথে কথা বলি না, তাহলে ওই ছেলে মানে ওইটাই, আর কেউ না। তুমি এই ছেলের সাথে কবে কখন কি করলা? আমি বললাম যে না আম্মু তার তো এরকম জব হয়ে গেছিল, জব হওয়ার পরে আমি কলেজ থেকে তাকে ফোন করে এটা জানাইছি। বলে যে তুমি পাকনামি করে ফোন করে বলছো? আমি বলছি হ্যাঁ। পরে বলে যে শোনো আমার কথা ছাড়া তুমি আর কোনো ফোন টোন তারে দিবা না, একদম চুপচাপ থাকো, আমি এই চিন্তা ভাবনা করে দিই, পরটা পরে দেখা যাবে। পরে আম্মু আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি যে অসুস্থ বা এই বিষয়গুলো এগুলো কিছু জানে সবকিছু? আমি বলছি হ্যাঁ, তার মাকেও বলছি। বলে মা মানে তুমি তার মারে পাইলা কই? আমি তখন সত্য কথা বলে দিছি, এরকম তাদের বাসায় তো আমি গেছিলাম, আমাকে ডাকছিল, পরে আমি এরকম বলে দিছিলাম, সবকিছু সত্য কথা বলে দিছি। আচ্ছা ঠিক আছে দেখা যাক আমি কি করি। ইন দ্য মিন টাইম মসজিদে ওর বাবা অন্যান্য যারা কমিটির লোকেরা ছিল তাদেরকে দিয়ে আমার আব্বুর কাছে প্রপোজাল দেওয়া হয়েছে। তখন আমার আব্বু বলে যে না আমার মেয়ে তো অনেক পিচ্ছি, আমার মেয়ে তো মাত্র ইন্টারে ভর্তি হয়েছে, ও কেমনে কি। পরে বাসায় আসলো, আসার পরে বলতেছে যে এরকম এরকম প্রপোজাল দিছে, কি করব? আম্মু বলে যে কি করবো, মানা করে দাও, কি ওর কি বয়স হয়েছে এগুলো কিছু করার? পরটা পরে চিন্তা করা যাবে না, পড়াশোনা শেষ করুক, ওর তো এখন বয়স না, আর ও অসুস্থ মানুষ, মাত্র অপারেশনটা হয়েছে, এসে কোনো দরকার নাই, এগুলোর কোনো প্রয়োজনই নেই। তো পরে হুট করে একদিন আমি জানতাম, বাট আমার বাবা মা জানতো না, হুট করে একদিন ওরা বাসায় চলে আসা, চারজনই ফ্যামিলি, চারজনই বাসায় চলে আসা, এসে আমাদেরকে খুব সুন্দর করে প্রপোজালটা দেয়। প্রপোজালটা দেওয়ার পরে আমার আব্বু মার মানা করতে পারেনি ইনস্ট্যান্টলি। হ্যাঁ, কারণ হলো আমার মা তো জানে যে আমি ওকে অনেক পছন্দ করি, আর থাকে না যে বাবা মা তো বুঝে যে কোন সন্তান কিরকম, আমার যে পছন্দটা এটা তো আমার আম্মু বুঝতে পেরেছে, রিয়েলাইজ করেছে যে কতটা কতটুকু পছন্দ করি। বাকি মুখ ফুটে যেহেতু বলছি যে আমি পছন্দ করি, দ্যাট মিনস আমি রিয়েলি পছন্দ করি তাকে। আর এটা তো জীবনের প্রথম ভালো লাগা, ভালোবাসা, প্রেম, প্রথম সবকিছু। আর প্রথমের ফিলিংস কেমন সেটা তো দুনিয়া সবাই জানে। হঠাৎ করে আমার আব্বু বলে যে ঠিক আছে ওর ইন্টারমিডিয়েটটা শেষ হোক তারপরে, এখনই না, মাত্র ফার্স্ট ইয়ারে। এইদিকে ওর আম্মু বলে যে তাহলে আমার ছেলেকে তো অন্য জায়গায় বিয়ে দিতে হবে, এটা আমাকে বলছে, কারণ যেখানে আমি আমার এই টাকাটা ইনভেস্ট করতে পারবো সেখানে আমি আমার ছেলেকে দিব। কারণ হলো আমি তো তোমাদের থেকে কোনো টাকা চাচ্ছি না, উল্টা আমি আমার টাকা তোমাদেরকে দিচ্ছি, তোমাদের একটা এসেট হয়ে যাচ্ছে। সো এখানে তোমার বাবা মার সমস্যাটা কোন জায়গায়? এটা না করলে আমি দিতে পারবো না, যেখানে পারবো আমি সেখানে আমার ছেলেকে বিয়ে করাই দিব। একটা মেয়ে পাইছে, তারা নাকি রাজি হয়েছে, হ্যাং ত্যাং। তো খুব স্বাভাবিক, এগুলো শোনার পর আমার খুব খারাপ লাগতো, কান্নাকাটি করতাম। আম্মু সেটা দেখতো যে আমি কান্নাকাটি করতাম, এবং আমার চেহারা শুরুতের অবস্থা খুব খারাপ হয়ে যেতেছিল, লেখাপড়ায় মন বসতেছিল না, সবকিছু কেমন যেন একটা নেগেটিভ ভাইব। সেও আমাকে ভালোবাসতো, সে এমন না বিষয়টা যে শুধুমাত্র সে আমার সাথে শয়তানি করতো, সেও আমাকে ভালোবাসতো। সে আমাকে বলে আচ্ছা একটা কাজ করি, চলো আমার আম্মার মাথাও ঠান্ডা থাকবে, তোমার আম্মার মাথাও ঠান্ডা থাকবে, চলো আমরা কাজী অফিসে বিয়ে করে ফেলি, তাহলে যে যাই বলুক এক কান দিয়ে শুনবা আর এক কান দিয়ে বিয়ে করে ফেলবা, আমাকেও অন্য জায়গায় বিয়ে করাতে পারবে না, এবং তোমার আব্বু যাই বলুক কোনো প্রবলেম হবে না। পরে আমি বললাম যে আমার তো আসলে বয়স হয় নাই, 18 বছর তো হয় নাই, তাহলে কিভাবে বিয়ে করব বলো? পরে বলে যে ওটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না, ওটা কিভাবে ম্যানেজ করতে হয় আমি জানি। আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি যেটা বলো। তো কোন একটা শুক্রবারে মালিবাগ রেল স্টেশনের ওখানে একটা কাজী অফিস আছে, ওখানে যায়। এই যে আপনার বিয়ের, হ্যাঁ মানে আপনার বাবা মাকে না জানিয়ে বিয়েটা করেন আপনারা? হ্যাঁ, ওর বাবা মা জানে না, আমার বাবা মা জানে না। আচ্ছা, এখানে একটু বলে নিই প্রিয় দর্শক এবং শ্রোতা, ওনার গল্পের সমস্ত এভিডেন্স উনি নিয়ে এসেছেন আমার জন্য, এগুলো যে ফটোকপি, এগুলোর প্রয়োজন হলে মাঝে মাঝে উনি বলবেন, এবং আমার কাছে আছে সব অরিজিনাল গুলো, অসংখ্য এভিডেন্স। হ্যাঁ, এখানে জাস্ট দেখে শেষ করা যাবে না এগুলো। হ্যাঁ, সো এটার কপি। হ্যাঁ ঠিক আছে, তারপর তো কাজী অফিসে যাই, ওখানে দেখি যে ওমা সবকিছু রেডি, দ্যাট মিনস মানে তার যে ফ্রেন্ড সার্কেল সবাই আসছে। আমাকে পরে বিয়ের কবুল টবুল পড়ানো হয়। আমি না ওই মোহরানা জিনিসটা বুঝতাম না, ওই যে দেন মোহর কাবিন এগুলো বুঝতাম না। জাস্ট আমাকে বসে কবুল বলতে, আমি কবুল বলছি, বিয়ে নাকি হয়ে গেছে, সবাই খুব খুশি, আমিও খুশি, কিন্তু একটা উচ্ছ্বাস যে ভাব থাকে না, ওইটা আমার ভিতরে কাজ করতেছিল না। আপনার পক্ষ থেকে আপনার গার্ডিয়ান লেভেলের কেউই ছিল না? না, কেউই ছিল না। না।
ও আচ্ছা বানাতে হয়তো, ওইটা হচ্ছে ওর যে ফ্রেন্ড ছিল, ছেলে ফ্রেন্ডও ছিল মেয়ে ফ্রেন্ডও ছিল, মেয়ে ফ্রেন্ডদেরকে আমার পক্ষের লোক বলা হয়েছিল। এখানে একটা জিনিস একটু বলে রাখি প্রিয় দর্শক এবং শ্রোতা, কারণ আমার অনুষ্ঠানটা বাংলাদেশের আপামর জনসাধারণ এটা দেখেন, যদি ধর্মীয়ভাবেই বিয়ের বিধান আছে, একটা হচ্ছে ওনাকে দিয়ে বলছি না, আমি এটা সার্বিকভাবেই বলছি, কারণ এখানে অনেকে ইন্সপায়ার হতে পারেন এই বিষয়গুলো জায়গা থেকে। দেখুন এটা ওনার গল্প, ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে সেই জাজমেন্টে আমরা যাবো না, কিন্তু এইভাবে বিয়ে করা আমি যতদূর জানি রিলিজিয়াসলি এটা সম্পূর্ণরূপে মানে এটা বৈধ না। আমি যতদূর জানি, এটা আমার জানাশোনাতে অনেক ভুল থাকতে পারে, যারা রিলিজিয়াস স্কলার আছেন তাদের পরামর্শ আপনারা নিয়ে নেবেন, নিশ্চিত হয়ে নেবেন। মানে বাবা জীবিত থাকা অবস্থায় কিংবা চাচা জীবিত থাকা অবস্থায়, বড় ভাই জীবিত থাকা অবস্থায় তাদের কনসার্ন ছাড়া মেয়ের বিয়েই হয় না, আমি যতদূর জানি আমাদের ধর্মীয় মতামত এরকমই বলে। আমি এটাও জানি, হ্যাঁ, এটা আমরা এতদিন পরে এসে জানি, বিশেষ করে এখন ইউটিউবে অনেক বড় বড় স্কলার বের হয়েছে, সেই সময়টাতে হয়তো ওরকম ছিল না। বাট যারা এইসব মানে এই চুরি করে করে এইসব কাজ করেন, বিশেষ করে মেয়ের পক্ষ থেকে একজন উকিল বাপ বানায় ফেলেন, ছেলের পক্ষ থেকে বানায় ফেলেন, নো, ধর্মীয় বিধান মোতাবেক এটা হয়তো বা কাজী অফিসে বা আইন মতে কোর্টের অনুযায়ী হয়ে যাচ্ছে, কিন্তু ধর্মীয় বিধান মতে নাকি এই বিয়ে হয় না। এবং এটা আপনারা একটু ভালো করে হাদিসগুলো ভালো করে রিলিজিয়াস বিষয়গুলো একটু ভালো করে জেনে নেবেন, কারণ বিয়ে কিন্তু ধর্মীয় বিধান, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর বিয়েটা যে এত ইম্পর্টেন্ট এবং লাইফের সবকিছু, এইটা মানে কোনো ধারণাই আমার ছিল না তখন ভাইয়া। এক্স্যাক্টলি, ইউ ডিড ইট। তারপর ভাইয়া যখন আমাদের বিয়েটা পড়ানো হয়, তখন আমি আপনাকে অলরেডি বলছি যে তখন আমার অ্যাকর্ডিং টু সার্টিফিকেট বা অ্যাকর্ডিং টু রিয়েল লাইফ আমার 18 হয়নি, 16 ছিল। আর সার্টিফিকেট অনুযায়ী তো মনে 15 ছিল। যাই হোক, তো এত ছোট বয়সে যখন 5 লক্ষ টাকা মোহরানার কথা বলা হয়, তা আমি না কাজীর সামনে জিজ্ঞেস করে, সবাই কিন্তু চুপ, আমি ঠাস করে জিজ্ঞেস করছি 5 লক্ষ টাকা কি করতে হবে, 5 লক্ষ টাকা কি এখন দিতে হবে? পরে পরে আমাকে কাজী বলে কি, আপনি চুপ থাকেন, বলা হইতেছে। তখন আমাকে কানে কানে বলতেছে যে এটা হচ্ছে একটা মোহরানা ধার্য করতে হয়, যেটা ছেলে পক্ষ থেকে মেয়ে পক্ষকে দেওয়া হয়। আমি বললাম যে ও আচ্ছা বুঝছি, আসলে কিন্তু বুঝিনি। আপনার দেনমোহর ছিল 5 লক্ষ টাকা? ওকে, আমি বলছি ও আচ্ছা বুঝছি, কিন্তু মনে মনে আমি বুঝিনি, আমি বলতে হয় বুঝছি, বলছি, দ্যাটস ইট। পরে এখন কোনো কাগজপত্র বা কোনো ডকুমেন্টস করা হয়নি, জাস্ট বিয়েটা পড়ানো হয়েছে। তখন আমি ওকে জিজ্ঞেস করছি যে আচ্ছা তাহলে তো আমরা কোনো একটা হুজুরকে ডেকেই তো বিয়ে করতে পারতাম, কাজী অফিসে তাহলে আসার দরকারটা কি ছিল যদি কোনো কাগজপত্র নাই করো? পরে বলছে যে না কাগজপত্র করবো, একটু ওয়েট করতে হবে, আমরা লাঞ্চটা সেরে আসি তারপরে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে আমরা লাঞ্চ করতে চলে যাই, আসার পরে বিকালের দিকে আসরের পরে উনি কাগজপত্র নিয়ে বসছে। এখন ওনারা না কি জানি কথাবার্তা বলতেছিল, আমি আসলে বুঝতেছি যে কি জানি বলতেছে, বাট বুঝতেছিলাম না, মানে শুনতেছিলাম না যে কি বলতেছে। পরে আমাকে অন্য একটা রুমে বসানো হয়। পরে সে আমাকে এসে বলতেছে, মানে যার সাথে আমার বিয়ে হয়, সে আমাকে এসে বলতেছে যে দেখো, এখন যদি আমি 5 লক্ষ টাকা দিনমোহর করি, তাহলে এটার অনেক বেশি ফি আসে, যেটা আমাকে ইনস্ট্যান্ট এখনই কাজীকে দিতে হবে। আর যদি আমি এটাকে অনেক কমায় আনি, তাহলে কাজীকে আমার অনেক কম টাকা দিতে হবে। এখন আমি কি করব? আমি বলছি কি, যেটা ভালো হয় সেটাই করো, আমি তো আসলে এগুলো কিছু বুঝি না, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, কিন্তু দেখো পরে যেন কোনো ভেজাল না হয়। পরে বলছে আচ্ছা ঠিক আছে। পরে এই যে এখানে তো লেখা আছে যে না 1 লাখ টাকার কথা, পরে 5 লাখ থেকে 1 লাখ করা হয়েছে, সেজন্য আমি জিজ্ঞেস করছিলাম। 1 লক্ষ 1 টাকা, 1 লক্ষ 1 টাকা। কাজী ডাকছে, ডাকার পরে বলতেছে আচ্ছা আপনাদের কিন্তু বিয়ের দেনমোহরানা 1 লক্ষ 1 টাকা করা হয়েছে, কোনো সমস্যা নাই তো? আপনি রাজি আছেন তো? আমি বলছি যে যেটা ভালো হয় সেটাই করেন, আমার কোনো সমস্যা নাই। আমার অলওয়েজ একটাই রিপ্লাই ছিল, কারণ আমি কিছু বুঝতাম না, দ্যাটস ইট, আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, আমি কি বলবো বা কি বুঝবো। এখানে বিশাল বড় একটা ভুল আছে, আমার এনআইডির যে বার্থ ইয়ারটা, ওটার সাথে আমার এই বিয়ের কাবিনের যে বার্থ ইয়ারটা লেখাটা সেম না। ওকে, চেক করতে পারেন চাইলে। হ্যাঁ, এটা নিয়ে পরবর্তীতে কাগজপত্র এগুলো এসছে। হ্যাঁ, আমি সেটা নিয়ে দেখছিলাম, আসবে এগুলো ধারাবাহিকভাবে। হ্যাঁ বলেন। তো বিয়ে হয়ে যাওয়ার পরে সে তার ম্যানেজার জানায় দেয় যে এরকম বিয়ে করে ফেলছি। 2-3 দিন পর জানাইছে, জানানোর পরে আমাকে ফোন দিয়ে তো ইচ্ছা মতো অনেক বকাঝকা করছে যে হ্যাঁ তুমি এই কাজটা কেন করছো, তুমি তো আমাকে জানাইতে পারতা, তুমি তো নিজেই জানো যে আমি নিজেই চাইছি যে তোমাদের বিয়ে দিতে, খালি আমার একটা শর্ত ছিল, এখন কি তুমি আমার ছেলেটাকে আমার কাছ থেকে এরকম দূরে করানোর জন্য ট্রাই করতেছো হ্যাংত্যাং, এটা কিন্তু ভালো হবে না, আমি কিন্তু তোমার বাবা মাকে জানাই দিব, তোমার বাবা মাকে জানাই দিলে তুমি কিন্তু এলাকায় আর মুখ দেখাইতে পারবা না, এই সেই, আমি কিন্তু তোমার বাবা মাকে জানাই দিব, হয় তুমি এখনই তোমার মা বাবাকে রাজি করাও এই 4 তলার ফ্ল্যাট করানোর জন্য, অথবা আমি কিন্তু আয়সা জানাই দিতেছি তোমার বাবা মাকে। আর আমার বাবা মা কোনোদিনও এই জিনিসটা সহ্য করতে পারবে না যে আমি তাদের কথা ছাড়া এত বড় একটা কাজ করে ফেলছি। তো এর মধ্যে আমি আমার আম্মুকে বলছি যে আম্মু এরকম ব্যাপার,
তোমরা তো এরকম রাজি হইতেছিল না, আমি তো এরকম কাজী অফিসে যেয়ে বিয়ে করছি। আমার আম্মুর প্রথম প্রশ্ন ছিল, তোমার বিয়ের মহরণা কত? আমি বলছি যে জানি না। পরে জানো না মানে? জানো না মানে? এই ফোন দাও তুমি ওরে। আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে বলতেছে, এই নাম বলছে, জিজ্ঞেস করতেছে যে এরকম তোমরা এই কাজ করছো, আমাকে জানাও নাই, কি কত তোমাদের দিন মহরণা কত ইয়ে ছিল? তখন বলছে এত। পরে বলছে, মানে তুমি আমাদের কথা ছাড়া ইয়ে করো? পরে আমি বললাম যে না না আম্মু, বিষয়টা আসলে এরকম না, এটা 5 লক্ষ টাকাই ছিল, কিন্তু ওর কাছে তো আসলে কাজীকে ধার মতন তখন টাকা ছিল না, এই কারণে এটা করছে। পরে বলছে, তোমাকে জিজ্ঞেস করে করছিল? আমি বলছি হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করে করছে, এবং আমি তো সবসময় মানুষের ভালোই চাই, আমি বলছি যে যেটা ভালো হয় সেটাই করতে। তুমি এটা আমাকে শিখাইছো না যে যেটা ভালো হয় সেটা করার জন্য? আমার আম্মুর তো তখন, মানে আমার আম্মুর তখন ইচ্ছা করতেছিল যে আমারে জাস্ট শেষ করে ফেলো। হ্যাঁ। পরে আম্মু বলে যে এখন আমি কি করব, এখন এখন তোমার আব্বু জানলে তো অনেক রাগারাগি করবে। আমি বলছি আমি জানি না আম্মু, তুমি কেমনে কি ম্যানেজ করবা জানি না, তুমি যেমনে বলবা আমি অমনি করবো। পরে বলছে যে এতদিন তো তুমি আমার কথা শুনো নাই, এখন তুমি আমারে বলতেছো আমি যেটা বলবো সেটাই করবা, এখন আর কি করবো আমি? তোমার এখনো মানে ফার্স্ট ইয়ারই শেষ হয়নি আমার। এটা কিন্তু খুব দ্রুত ঘটনাগুলো ঘটছিল, মানে কয়েক মাসের মধ্যে। হ্যাঁ, খুব দ্রুত ঘটনা ঘটছে, এমন না যে অনেক মাস, অনেক বছর, অনেক দিন, এগুলো কোনো কিছু না। পরে আমাদের কিন্তু বিয়ের পর, মানে কাজী অফিসে বিয়ের পরে যা চলতেছিল তা কিন্তু বিয়ের আগেও চলতেছিল, মানে আমার লাইফে ওরকম কোনো ডিফারেন্সটা আসে নাই, একই কাছাকাছি, ওরকম কোনো কিছু না। তো এর মধ্যে ওর আম্মু আবার আসে, এবং সাথে ওর আব্বু, প্লাস মসজিদের, মানে সরি মসজিদের না, এলাকার কিছু থাকে না একটু হেডমালা পাবলিক, ওদেরকে নিয়ে আসছে আমাদের বাসায়। আয়সা আমাদেরকে রিকোয়েস্ট করতেছে, এরকম আপনাদের তো 6 তলা ফাউন্ডেশন, আপনারা তো একদিন একদিন বাড়ি করবেনি, আমরা এখন আপাতত 4 তলা করে ফেলি, এটা তো মনীষাদেরই থাকবে, সমস্যাটা কোন জায়গায়? এটা তো কোথাও চলে যাচ্ছে না, করতে দেন, সমস্যা নাই। এটা বলার পরে আমার আব্বু এক পর্যায়ে রাজি হয়, তবে শর্ত দিয়ে দেয়, আচ্ছা ঠিক আছে, যেহেতু বাড়িটা আমাদের, জায়গাটা আমাদের, তাহলে ভাড়া তোমরা হাফ নিবা, আমরা হাফ নিব। পরে বলতেছে ওটা দেখা যাবে, ওটা কোনো বিষয় না, আমরা সবকিছু রাজি আছি, কোনো সমস্যা না, আমি খালি এখানে বাড়িটা করি, এটা তাদের একমাত্র কনসার্ন, যে এখানে জাস্ট একটা ফ্ল্যাট করবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এখন এলাকাবাসীকে তো জানাতে হবে, এখন এলাকাবাসীকে কি মানুষ বলবে যে আমার মেয়ে আর অমুকের ছেলে ভেগে বিয়ে করছে বা পলায় যায় বিয়ে করছে? এটা তো বলবে না। এখন কি করবে? এখন ঘরোয়া ভাবে একটা হুজুর টুজুর ডাকা একটা বিয়ে পড়ানো হবে, এটা আর কি প্ল্যান করছে, জাস্ট এলাকাবাসীকে দেখানোর জন্য। আচ্ছা, আমরা বিয়েটা করছিলাম হচ্ছে মার্চ মাসে, আর বাসায় যেটা করছে সেটা হচ্ছে জুন মাসে। তো জুন মাসে যখন আমাদের বিয়েটা পড়ানো হয়েছে, এরপর থেকে তাদের বাড়ির কাজ শুরু হয়ে গেছে। হঠাৎ করে বাড়ির কাজ যখন শুরু করতেছিল, তখন তারা বলতেছে যে না, আমরা এই মিস্ত্রি দিয়ে কাজ করাবো না, ওই কন্ট্রাক্টর দিয়ে কাজ করাবো না, অমুক জায়গা থেকে ইট আনবো না, অমুক জায়গা থেকে সিমেন্ট আনবো না। মানে আমার বাবা মা যা যা পথ দেখাই দিচ্ছে, তারা একটা 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 করে সব বাদ দিয়ে দিচ্ছে, তারা তাদের মন মতো করে করতেছে। এখন আমি যদি কিছু বলতে যাই, আমার বাবা মা আমার সাথে চিল্লাচিল্লি করতেছে, আর ওর বাবা মা আমার সাথেই চিল্লাচিল্লি করতেছে, মানে 4জন আমার উপরে সব প্রেশার দিতেছে। 2-1 সময় আমার যে হাজবেন্ড ছিল সে আমাকে প্রেশার দিতেছে, মানে 5টা জায়গা থেকে আমি একা, মানে কি বলে, হাইড্রোলিক প্রেসার ভিতরে দিয়ে আর কি যাইতেছি। তো কেউ কারোর কোনো কথা শুনতেছে না। পরে আমার বাবা মা কাজের মাঝখান দিয়ে বলে দিয়েছে, আচ্ছা ঠিক আছে, তোমাদের আর কোনো কিছু, যতটুকু করছো আর কোনো কিছু করতে হবে না, বাকিটা আমরা করে নিব না, তোমরা যাও যতটুকু করছো কাজ স্টপ রাখো। এখন কাজ তো চাইলে স্টপ রাখা যায় না, কারণ এটা তো তাহলে ওয়েস্টেজ হয়ে গেল, এটা তো সামনেও আগালো না পিছালো না, টাকা তো ইনভেস্ট করে ফেলছে, এখন তো কাজ তো করতেই হবে। তো একটা সময় যে কাজ কমপ্লিট হয়ে যায়, এগুলোর কিন্তু কোনো কাগজপত্র নাই যে তারা তাদের নিজের টাকায় এখানে ইনভেস্ট করছিল, তারা বাড়ি করছিল, বা আমার বাবা মা সম্মতি দিছিল, এগুলোর কোনো ডকুমেন্টস নাই, জাস্ট মুখে মুখে কথা। ওই যে একটা শর্ত দিয়ে দিছিল আমার বাবা মা যে হাফ হাফ ভাড়া নিবে, এখন তারা রাজি না। তারা বলতেছে যে দেখেন, সংসার তো মনীষার। আমি কিন্তু শুরু থেকে আমার বাবা মার কাছে ছিলাম, এবং বিয়ের পর থেকে কিন্তু কখনো আমার হাজবেন্ড আমার কোনো খরচপাতি দিত না, এবং আমি চাইতামও না, কারণ ওই যে চাবো যে ওই বিষয়টা আমি বুঝতাম না, যে আমাকে কিছু টাকা পয়সা দাও, বা আমার অমুক জায়গা লাগবে তমুক জায়গা লাগবে, এতটুকু বলার ক্যাপাসিটি আমার ছিল না, বা আমি বলতে পারতাম না। ফার্স্ট সংসার হচ্ছে তার শ্বশুর বাড়ি, এখানে যদি আপনারা টাকা পয়সা ঠিকঠাক মতো না দিতে চান, তাহলে কেমনে হবে? আপনাদের তো কোনো টাকা পয়সা ইনভেস্ট ছিল না, সো আপনারা এখন কেন টাকা পয়সা চাইতেছেন, হাফ ভাড়া কেন চাইতেছেন? তো আমার বাবা মার যুক্তি হচ্ছে, তো তোমরা কি হাওয়ার মধ্যে ফ্ল্যাট করছো? এটা তো একটা কিছুর মধ্যে করছো, ওই কিছুটা তো আমার জিনিস। পরে এটা যখন অনেক বেশি খুব মানে বিশ্রী পর্যায়ে চলে যাচ্ছিল, তখন আমার আব্বু বলছে আচ্ছা ঠিক আছে, যাও তোমরা ভাড়া পুরোটা নিয়ে নাও, এই ঝামেলার মধ্যে আর ভালো লাগে না। তো তখন আমার বাবা মা বলতেছে যে ঠিক আছে, তাহলে আনুষ্ঠানিকভাবে
ইয়ে করে ওকে উঠায় নিবা কবে? যখন এটা প্রসঙ্গ তোলা হয় তখনই ওরা একটা জবাবই দেয় আগামী বছর। আচ্ছা 2013 সালে বিয়েটা হয়, 2014 সাল চলে আসে। 2014 সালের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে বলা হয় যে তোমাদের যে ফ্ল্যাটটা করা হয়েছিল ওই ফ্ল্যাটটা মানে আমার হাজবেন্ডের নামে করে দিতে। তখন আমি সুন্দর করে বুঝায় বলছি যে দেখেন আমার ভাইয়া তো জাপানে থাকে, আর আমার ভাইয়া তো এখানে নাই, আর আমি তো সবার ছোট, আমার বড় ভাই আছে, বড় বোন আছে, তাদেরকে যদি সম্পত্তির ভাগ না দিয়ে আমাকে দিতে যায় এটা তো আসলে হয় না, এটা তো আমার চোখেও ভালো লাগে না দেখতে। ফ্ল্যাট লিখে দিতে হবে, সাফ কথা সোজা কথা, নাইলে এই সংসার টিকবে না, সোজা কথা। পরে আমার আব্বু আম্মুর সাথে যখন এটা নিয়ে বিচার সালিশ বসছে, আমার আব্বু আম্মু বলে দিছে না এটা তো আমি কখনোই মেয়ের জামাই নামে লিখে দিতে পারি না, এটা তো কোনো যুক্তিতেই হয় না। জায়গা আমার, 3 তলা বাড়ি আমার, একতরফা ভাবে আমি ছেলের মানে মেয়ের জামাই দিয়ে দিব, এটা কেমন কথা? এক হয় যে হ্যাঁ আমার মন চাইছে অমুক জিনিসটা আমি আমার মেয়ের জামাই দিয়ে দিছি, সেটা এক জিনিস, কিন্তু এটা আমি কেন করতে যাব? তাহলে একটা কাজ করেন, তাহলে মনীষা এবং মনীষার হাজবেন্ড দুজনের নামে ফ্ল্যাটটা করে দেন। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার ছেলের সাথে একটু কথা বলি, দেখি তার কি মতামত, যে কারণ ভাইয়া তো বড়, আরও তো আমাদের আত্মীয় স্বজন আছে, তাদের সাথে কথা বলি, দেখি তারা কি বলে। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমাদেরকে জানেন, দ্রুত জানেন, আমরা আর ওয়েট করতে পারবো না। এর মধ্যে আমার বাবা মা ডিসিশন জানায় দেয় যে না আমরা এরকম ফ্ল্যাট এরকম লিখে দিতে পারবো না, কারণ নামেই দিতে পারবো না, যখন ভাগাভাগি করব তখন আপনাদের সাথে যেটা কথা হয়েছিল প্রথমে সেটাই করা হবে, এখন কোনোভাবে আমরা কোনো ফ্ল্যাট লিখে দিতে পারবো না। পরে আমার হাজবেন্ড আমাকে বলতেছে যে দেখো এখন যদি এই ফ্ল্যাটটা লিখে না দেয় তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে, আমাকেও শান্তি মতো থাকতে দিবে না, তোমাকেও শান্তি মতো থাকতে দিবে না আমার বাবা মা। এখন আমি তখন জিজ্ঞেস করছি তাহলে কি করবো, কি করলে ভালো হবে? পরে বলতেছে তুমি তোমার বাবা মাকে যেমনি হোক বুঝাও, অ্যাটলিস্ট আমার নামে না করলেও অ্যাটলিস্ট তোমার আমার একসাথে যেন নামে করে, অনেস্ট এই সংসার কোনোদিনও টিকবে না। পরে না আমি মানে খুব খারাপ লাগছিল যে সবকিছুর আলটিমেট রেজাল্টটা কেন তোমাদের মুখ থেকে এটাই আসে যে সংসারটা টিকবে না, এটা করো নাহলে সংসার টিকবে না, ওইটা না করলে সংসার টিকবে না, মানে সবকিছুর ডেস্টিনেশনটা কেন ওই সংসার টিকবে না তা কেন আটকায় যায়, আর কোনো মানে রেজাল্ট তোমরা দেখতে পাও না। পরে বলতেছে কি করবো দেখো, বাবা মার কথা তো মানতে হবে, বাবা মার উপর তো কোনো কিছু নেই, এবং বাবা মাই তো ভালো বুঝে সন্তানের জন্য কোনটা ভালো হয়, আর আমার বাবা মা তো কোনো খারাপ কিছু বলে নাই, তোমার আর আমার নামে চাইছে জিনিসটা। পরে আমি বলছি দেখো আমার বাবা মাকে যদি কোনো ঝামেলা করতো, কোনো একটা মাসের ভাড়া দেয়নি, তাহলে আমি বিশ্বাস করতাম বা বুঝতাম যে না আমার বাবা মার এটা উচিত আমাদেরকে দিয়ে দেওয়া, কিন্তু এখন আমি কোন যুক্তিতে বা কোন মুখে আমি এই কথাটা বলবো? তারপর ডিসিশনটা আসে যে তোমরা যেহেতু ফ্ল্যাট আমার ছেলেকেও লিখে দিতে পারবা না, তোমরা দুজন একসাথে করে নিবা সেটাও পারতেছো না, তাহলে আমরা যে টাকাটা ইনভেস্ট করে তোমাদের ফ্ল্যাটটা রেডি করছিলাম সেই টাকাটা ফেরত দাও। যদি এই টাকা ফেরত দিতে পারো তাহলে এই সম্পর্ক থাকবে, দুই ফ্যামিলির মধ্যে রিলেশন থাকবে, অরেলস থাকবে না। এখন তোমাদের ইচ্ছা তোমরা কি করবে। এখানে আপনার হাজবেন্ডের বলা কি ছিল? ফ্যামিলি যেটা বলে সেটাই। ওকে, কত টাকা ইনভেস্ট করেছিলেন তার ওখানে? আচ্ছা হ্যাঁ এটাই প্রশ্ন। আমাদের ফ্ল্যাট মানে আমাদের যেই ইয়েটা কি বলটাকে ল্যান্ড বা ফ্লোর, এটা হচ্ছে 1600 স্কয়ার ফিটের। পুরো বিল্ডিংটাই 1600 স্কয়ার ফিটের, 1 ইউনিট ফ্ল্যাট, 2 ইউনিট, 800 করে। হ্যাঁ। পুরান ঢাকায় আপনারা এত ছোট ছোট জায়গায় থাকেন কিভাবে? পুরান ঢাকায় কিন্তু আছে, আমি 200 স্কয়ার ফিটের ফ্ল্যাটও পেয়েছি, আমি অনেক আগে সাবেক, হ্যাঁ হাঁটার জায়গা পাই না। তো ওরা কিন্তু পুরাটার মধ্যে ফ্ল্যাট করে নাই, একটা ইউনিটের করছিল। ওকে 800। তো ওদের দাবি হচ্ছে ওদের 11 লক্ষ প্লাস খরচ হয়েছে। এখন আমার বাবা মা এটা কেন বিশ্বাস করবে? বিকজ আমার বাবা মার দেওয়া কোনো পরিচিত কারোর কাছ থেকে রড ইট বালু সিমেন্ট কিছু আনে নাই, পরিচিত দেওয়া কোনো মিস্ত্রিকে দিয়ে কাজ করায় নাই, তাহলে আমার বাবা মা কেন বিশ্বাস করবে? এখানে একটা বিষয় একটু জেনে নেই, মানে আপনাদের কনজুগাল লাইফটা কি হ্যাপি ছিল? আপনি ওই সময়টাতে যখন ওই ফ্ল্যাটের বাইরে যদি আমরা বলি, ফ্ল্যাটের বাইরে আপনাদের প্রেম ছিল, ভালোবাসা ছিল, এগুলো কি স্মুথ যাচ্ছিল নাকি এখানের মধ্যেও আপনার ইট বালু সুরকি পাথর টাথর সব ঢুকে ছিল না? আপনি আপনার বাবার বাড়িতেই থাকতেন? বাবার বাড়িতে থাকতাম, লেখাপড়া করতাম, ফ্রাইডেতে দেখা হতো, কারণ ওর বাবার বাড়িতে থাকতো। হ্যাঁ, এবং আমাদের কোনো ঝামেলাও ছিল না, আমাদের কোনো ভালো ঝগড়াঝাটিও কিছুই ছিল না, যা করতেছে দুইটা পরিবারই করতেছে ফ্ল্যাট নিয়ে করতেছে এবং এগুলো নিয়ে করতেছে। এবং আমি আমার তরফ থেকে কখনো আমার বাবা মা বাসায় কি করে না করে সেটা ওখানে বলতাম না, এবং তারা আমাকে কি বলতেছে না বলতেছে সেটা আমি আমার বাবা মাকে বলতাম না। মানে আমার বাবা মা ধারণাই ছিল না যে আমি কি পরিমাণ প্রেসার। ভালো একটা শিক্ষা, আমি জানি না এটা আপনি নিজে থেকেই করেছেন, করা উচিত না এটা।
এটা আসলেই করা উচিত না। মানে হাজবেন্ডের পরিবারের বা ওয়াইফের ভাইস ভার্সা, দুই পরিবারেরই কোনো ব্যক্তিগত বা কোনো বিষয় নিয়ে মানে একেবারেই যদি নিড না হয়, মানে আর না জানালেই চলছে না, তার আগ পর্যন্ত নিজেদের মধ্যেই রাখা উচিত। হ্যাঁ, আমার আম্মু বলে ওদেরকে ডাকাও, টাকা ফেরত দিয়ে দিব। তো ওরা গ্রামের বাড়িতে চলে গেল, মানে ওর বাবা মা, এবং আমার বাবা মার বাসায় ওরা দুই ভাই চলে আসলো, কারণ তাদেরকে তো টেক কেয়ারের একটা ব্যাপার আছে। আর আমার যে দেবর ছিল সে খুব ছোট ছিল, মানে তখন ক্লাস 8 বা 9 পড়তো, মানে ছোট ছিল, আমার থেকে ছোট ছিল। তখন আমাদের বাসায় চলে আসলো, আমার এইচএসসি পরীক্ষা। তো সবকিছু মিলে আমার খুব মানে টাফ সিচুয়েশন যাচ্ছিল। এদিক দিয়ে আমি লেখাপড়া করতে পারতেছি না, এদিকে আমার দেবরের হচ্ছে টাইফয়েড হয়ে গেছে, তাকে টেক কেয়ার করা লাগতেছে, এদিকে আমার হাজবেন্ড সকালবেলা ঘুম থেকে উঠে 7টার দিকে অফিসে চলে যাইতেছে, আমার ঘুমের কোনো ঠিক ঠিকানা নাই, আমার পড়াশোনার কোনো ঠিক ঠিকানা নাই। তখন আমার আম্মু রাগারাগি করতেছিল আমার সাথে যে তুমি এইভাবে করলে তুমি তো মানে ফেল করতেও তো একটা নাম্বার পেয়ে ফেল করতে হয়, তুমি তো ওই নাম্বারটাও পাবা না ফেল করার জন্য। এইগুলা কি ধরনের মানে ফাইজলামি হইতেছে আমার ঘরের মধ্যে। সব ঠিক আছে, কিন্তু তুমি তোমার লেখাপড়া করতে পারছো না, এটা তো আমি কখনো মেনে নিব না। পরে আমার আম্মু আমার সমস্ত কাজ সে তার নিজের ঘাড়ে নিয়ে নিল, যেমন আমার দেবরকে টেক কেয়ার করা, আমার হাজবেন্ডকে টেক কেয়ার করা, আমাকে টেক কেয়ার করা, সবকিছু নিয়ে নিল। কিন্তু ও তারপরেও না, আমি আমার দায়বদ্ধতা থেকে কখনো বের হয়ে যে মানে নিজের মতো করে পড়বো টরবো, এগুলো কিছু করতে পারিনি। কিন্তু একটা থাকে না যে আমার শাশুড়ি রেগুলার রান্না বান্না করতেছে, রেগুলার বাজার করতেছে, একটা দিন আমি বাজার করি, এই জিনিসটা সে করতো না। তো আমার মা আবার এটার জন্য আমার সাথে চিলাচিলি করতো। তো সবকিছু মিলে আমি সবার থেকে অনেক বেশি দুই পক্ষ থেকে প্রেশার পাইতাম। এখন দুই ফ্যামিলি একসাথে বসার পরে আমার বাবা মা জানায় যে যেহেতু আমাদের হাতে এই মুহূর্তে মানে ফুল টাকাটা নাই, ক্যাশ টাকা নাই, আমরা আপাতত কিছু টাকা দিই, আমাদের কিছু সময় দেওয়া হোক, সময় দেওয়ার পরে আমরা বাকি টাকা দিয়ে দিব। এবং এই কথাটা যে আমার বাবা মা বলে, এটার কিন্তু প্রুফ আমার কাছে আছে, আমি আপনাকে ডকুমেন্টস দিছি। যে এটা কিভাবে আপনারা করেন, প্রুফটা পান কিভাবে? মানে এই যে কথাটা যে বলেছে কিছু টাকা দিয়ে, এটা আসে আরো পরে, এর আগে আরেকটা কাহিনী আছে, আচ্ছা পরে বলি। হ্যাঁ, তো পরে বলতেছে যে তাদের নাকি 11 লক্ষ টাকা, আরো বেশি 11 লক্ষ প্লাস খরচ হয়েছে। পরে আমার বাবা মা তো কোনোভাবে এটা বিশ্বাস করতে পারতেছে না, বলে যে খুব বড় জোর হলে 7 থেকে 8 লাখ টাকা খরচ হবে, কারণ আমাদের পিলারগুলো করা ছিল। তারপরে হচ্ছে ওরা শুধুমাত্র ছাদ দিয়েছিল, ছাদ দেওয়ার পরে ওয়াল কয়েকটা ওয়াল করা ছিল, মানে অনেক কাজ করা ছিল। তো আমার বাবার মতো তাদের খরচ হয়েছে হচ্ছে 7 থেকে 8 লাখ টাকা সর্বোচ্চ, আর তাদের মতো তাদের খরচ হয়েছে 11 লাখ টাকা প্লাস। এখন আমি কিন্তু মনে মনে জানতাম যে তারা মিথ্যা কথা বলতেছে, কারণ আমি তো আসলে অনেকটা দিন তাদের সাথে ফোনে কথা বলতাম বা চলাফেরা করতাম বা কথাবার্তা বলছি সামনাসামনি। আমার না এতটুকু বুঝ হয়ে গেছিল যে তারা কি কি মিথ্যা কথা বলতেছে বা কি কি মিথ্যা কথা বলতে পারে। বাট এই যে আমি যে আমার মাকে বলবো আম্মু ওরা কিন্তু মিথ্যা কথা বলতেছে, এইটার অভ্যাসটা আমার ছিল না। ওরা যা টাকা চাচ্ছে সেটাই দিবে, 11 লাখ টাকা চাচ্ছে 11 লাখ টাকাই দিবে, কিন্তু তাদেরকে সময় দিতে হবে। কিন্তু না, তারা সময় দিবে না, তারা কোনোভাবে সময় দিবে না। এর মধ্যে আমি কনসিভ করি, মানে এটা পৃথিবীর সপ্তম আশ্চর্য আমার কাছে, যেটা কেমনে সম্ভব। আচ্ছা, অষ্টম আশ্চর্য যে আমি কনসিভ করি, আমার বাবু হবে। তো তখন হচ্ছে আমি বাবুকে পেটে নিয়ে আমার অনার্সের জন্য প্রিপারেশন নিতেছি। প্ল্যান বেবি ছিল আপনাদের নাকি আনপ্ল্যান্ড? আনপ্ল্যান্ড। এর মধ্যে আমার 2015-তে বাবু হয়। আচ্ছা, মে মাসে আমার বাবুটা হয়। প্রেশারটা আস্তে আস্তে এমন পর্যায়ে যায় যে তারা আমাকে ফিজিক্যালি টর্চার করা শুরু করে। যদিও এটার কোনো এভিডেন্স আমার কাছে নেই, আমি ব্যাপারটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না যে তারা আমাকে ফিজিক্যালি কতটা টর্চার করছে। তখন আপনি থাকতেন কোথায়? আমাকে তখন বাবু হওয়ার পরে তাদের বাসায় নিয়ে গেছিল। ওখানে থাকতেন? আচ্ছা, ওদের বাড়ি কি পুরান ঢাকাতেই ছিল? আমাদের বাসার কাছে, সবাই কাছাকাছি। তারা আর কি মানে ওখানে ভাড়া থাকতো। টেকনিক্যালি আমাকে আমার বাবু সহ আমাকে বাসায় পাঠায় দেয়, মানে আমার বাবার বাড়ি পাঠায় দেয়। এবং তারা কিন্তু বিয়ের পর থেকে কন্টিনিউয়াসলি আমার লেখাপড়া বন্ধ করে দেওয়া বা আমার বাবা মার সাথে যোগাযোগ না রাখা, এগুলার ভিতরেই তারা ছিল শুরু থেকে, মানে বিয়ের পর থেকেই। যে দরকার নেই লেখাপড়া করার, দরকার নেই বাবা মার সাথে কোনো কমিউনিকেশন এভাবে রাখার, যেহেতু তোমার বাবা মা আমাদের কথা শুনতেছে না, দ্যাট মিনস তোমার বাবা মা ভালো না। সবসময় আমাকে এটা বোঝানো হতো। বাট আমার বাবা মা খারাপ হোক ভালো হোক, আমি তো তাদেরকে ভালোবাসতাম আসলে। তো আমি না খুব অবাক হয়ে যাই যে এটা কি বললো, যেখানে আমাকে বাবা মার বাসা যেতে দেয় না, যেখানে আমাকে কথা বলতে দেয় না ফোনে, সেখানে নিজে থেকে বলতে যাওয়ার জন্য আমি তো অনেক হ্যাপি হয়ে যাই। পরে আমি আমার বাবু সহ বই খাতা সহ আমি আমার বাবা মার বাসা চলে গেছি। তারপরেই আমি যখন আমার বাবা মার বাসা চলে গেছি, তখন তারা আমাদের যে এলাকার ওয়ার্ড কাউন্সিলর ভাইয়া, উনার কাছে একটা লিখিত অভিযোগ করে যে উনারা আমাদের কাছে উনারা আমার বাবা মার কাছে 11 লক্ষ টাকা পায়, কিন্তু আমার বাবা মা দিচ্ছে না। লিখিত অভিযোগ করে? আপনার কাছে আছে কপিটা? ওদেরটা আমার কাছে নাই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, লিখিত অভিযোগ করে।
তারপরে ওই যে আমি আপনাকে যেটা বললাম যে আমার বাবা মার তরফ থেকে একটা যায় যে ঠিক আছে তারা তো এভাবে এভাবে করে এতদিন ধরে টাকাগুলো নিছে, ততদিনে প্রায় 5 লাখ টাকার কাছাকাছি তারা ভাড়া উঠাই নিয়েছিল, ভাড়া নিয়ে নিয়েছিল। টাকা যেহেতু শোধ করতে হবে, আমরা কিছুদিন সময় নিব, সময় নেওয়ার পরে আমরা একসাথে টাকা দিয়ে দিব এবং ততদিন পর্যন্ত তারা আর ভাড়া নিবে না। কিন্তু তাদের একটাই কথা যে যত কি যাই কিছু হয়ে যাক ভাড়া বন্ধ করা যাবে না যতদিন পর্যন্ত 11 লক্ষ টাকা শোধ না হচ্ছে। তারপর এগুলো নিয়ে খুবই ক্লাস চলতে থাকে, এগুলো নিয়ে খুবই জঘন্য পরিমাণে ক্লাস চলতে চলতে এমন একটা পর্যায়ে চলে আসে আমার সাথে কিন্তু ওর ফোনে কথা হয় খালি এগুলো নিয়ে, সংসারের আলাপ বা ফ্ল্যাট 11 লক্ষ টাকা। হ্যাঁ, ট্রাস্ট মি, এইটাই কাহিনী এবং এটার প্রুফও আছে, এটা পরে দেখাচ্ছি, পরে বলতেছি। আমার বাচ্চাটা যে হয় ও কিন্তু একটা প্রিম্যাচুর বাচ্চা ছিল, ওর বার্থ ওয়েট ছিল হচ্ছে 1.3 কেজি 1.2 কেজি, মানে 1 কেজি 1200 গ্রামের একটা বাচ্চা, খুবই প্রিম্যাচুর। এবং এখন আপনি যদি ওকে দেখেন আপনি বিশ্বাস করবেন না যে এটাই সেই বাচ্চা। মাশাআল্লাহ, ভালো থাকুক। হ্যাঁ, খুবই মাশাআল্লাহ সুন্দর হয়ে গেছে এখন অনেক। তো বাবুটাকে আমি অনেক টেক কেয়ারের মধ্যে বড় করি। আমার ছোটবেলা থেকে একটা স্বভাব যে আমি অনেক বেশি কেয়ারিং, সেটা যে কোনো মানুষের ব্যাপারই হোক আমি অনেক বেশি কেয়ারিং ছিলাম। তো আমি আমার জীবনে সবকিছু মানে হইতেছে যে ওইটাই আমার সবকিছু, মানে আমার বাবা মার থেকেও মনে হয় আমি আমার বাচ্চাকে বেশি ভালোবাসি, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল ওই অবুঝ বয়সটাতে আমার। তো হঠাৎ করে একদিন দেখলাম যে আমার খুব খারাপ লাগতেছে কি যে তার সাথে খুব দেখা করতে ইচ্ছা করতেছে, কথা বলতে ইচ্ছা করতেছে, বাট তাকে ফোন দিলে খালি এই সমস্ত ব্যাপার নিয়ে কথাবার্তা বলে। তো একদিন রাত্রেবেলা 12টার দিকে আমি তাকে ভিডিও কল দিছি ভাইবারে, তখন আমি ভাইবারটা খুব বেশি ইউজ করতাম 2016 সালে। ভাইবারে ভিডিও কল দিছি, কল দিয়ে আমি বলতেছি আমার না খুব খারাপ লাগতেছে যে কবে এই ঝামেলাটা শেষ হবে। আর একটাই কথা, তোমার বাবা মা টাকা দাও মাত্রই সব সমস্যা শেষ হয়ে যাবে, আর কোনো ঝামেলাই থাকবে না। পরে আমি বলতেছি যে আমার তো এসব ঝামেলা ভালো লাগতেছে না, এটা তাড়াতাড়ি সলভ হলে ভালো, তুমি একটা কাজ করো সব বাদ দাও, তুমি আমাকে তোমার বাসা নিয়ে যাও। পরে বলতেছে না তোমার আর আমাদের বাসায় আসতে হবে না, যেহেতু আমার বাবা মা তোমাকে অনেক বেশি ফিজিক্যালি টর্চার করে, মেন্টালি টর্চার করে, তোমার আমার বাসায় এসে কি হবে, তুমি যেখানে আসো ওখানে ভালো আছো ওখানেই থাকো। মানে জিনিসটা আসলে ভালোবেসে বলে না, জিনিসটা টিটকারি মেরে বলে। তখন আমি বুঝছি যে সমস্যা নাই, আমি সবকিছু সহ্য করতে পারবো, আমার বাবুটার তোমাকে প্রয়োজন, কারণ যেহেতু আমি বুঝি যে আমার বাবাকে আমার প্রয়োজন, তাহলে ওরও তোর বাবাকে প্রয়োজন। বলছে না যেখানে আসো ওখানেই থাকো, দেখা যাক ভবিষ্যতে কি হয়। এর পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমার কেমন জানি খুব অস্থির লাগতেছিল, হঠাৎ করে একজন বাসার দরজা নক করছে, দেখি যে একটা ছোট খামের ভিতরে তালাকের নোটিশ। হুট করে আপনি জানেনই না এটা? বাবুর বয়স কত তখন? 2015-তে আমার বাবু হয় মে মাসে, আর সে আমাকে ডিভোর্স লেটার পাঠায় হচ্ছে 2016 সালের 14 নভেম্বর এবং সেটা ফাইল করে 12 নভেম্বর, 1.5 বছর। মানে 2 দিনের মাথায় চিঠি চলে আসছে। হ্যাঁ, ওকে। তো এই তালাকের নোটিশটা আমাকে বাসার সবাই বলছে এটা তোমাকে জাস্ট ভয় দেখাইছে, এটা আসলে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই, সেটা জাস্ট তোমাকে ভয় দেখানোর জন্য করছে। আর আমি তো এত বেশি কান্নাকাটি করতেছিলাম যে ভাইয়া আসলে একটা মানুষ মারা গেলে না এটা মেনে নেওয়া যায়, কিন্তু মানে একটা জীবন্ত মানুষ জীবন থেকে চলে যাবে, মৃত্যু না, এটা মানে নেওয়া সম্ভব না। মানে মৃত্যু যন্ত্রণা সহ্য করা যায়, বাট অমৃত্যু যন্ত্রণা কখনো সহ্য করা যায় না। মানে খুব মানে সেদিন আমার জীবনের খুব বড়সড় একটা না, এটা খুবই ডিফিকাল্ট একটা স্টেজই অর্থে যে যেমন ধরেন ওদের মধ্যে টানাপোড়েন ছিল, কিন্তু ওরা কখনো চিন্তা করে না, বা ওনার জায়গা থেকে হয়তো কখনো চিন্তা ছিল না যে এটা ডিভোর্সের পর্যায়ে যাবে, না, যে কারণে উনি খুব শকড হয়েছে। আমি তখন সাথে সাথে তাকে ফোন দিই, জিনিসটা হাতে নিয়ে, কাগজটা হাতে নিয়ে আমি তাকে ফোন দিই, ওই তালাকের কাগজটা আপনার কাছে? জি, আমি সব পেয়েছি। হ্যাঁ। পরে আমি বলতেছি যে আচ্ছা আমি না একটা কাগজ হাতে পাইছি, এটা কি? পরে বলতেছে যেটা দেখতেছো সেটাই। আমি বলতেছি কি তুমি পাঠাইছো? পরে বলে হ্যাঁ আমি এটা পাঠাইছি, আর আমাকে কোনো ফোন টোন দিও না, আমাকে ফোন টোন দিলে কিন্তু খুব একটা বেশি ভালো হবে না। এইটা বলে না সে ফোনটা রেখে দেয়, এরপর থেকে আর কখনো সে আমার ফোন ধরতো না। আমি কন্টিনিউসলি তাকে ফোন দিতাম, তার বাসার নিচে যে দাঁড়ায় থাকতাম, বাবুটাকে কোলে করে নিয়ে দাঁড়ায় থাকতাম। আর আমার বাবুটা এত বেশি মানে দুষ্ট ছিল, ওকে নিচে রাখলে ও দৌড় দিত বা হাঁটতো বা কিছু একটা করতো, তো ওকে আমার অলওয়েজ কোলে রাখতে হতো। তো এই পিচি বাচ্চাটাকে নিয়ে আমি ওদের বাসার নিচে যে দাঁড়ায় থাকতাম বা ওদের গেট নক করতাম, দরজা থেকে তাড়াই দিত, এরকম একটা সিচুয়েশন যাচ্ছিল। তারপরে ওদের মানে একটাই কনসার্ন যে টাকা দিলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এখন আমার বাবা মার কথা হলো এত বড় সাহস আমার মেয়েকে কোনো কারণ ছাড়া
এরকম ডিভোর্স লেটার পাঠাই দিল, একার মধ্যে মান সম্মান রাখলো না, আমার বাবা মা আরো বেশি ক্ষিপ্ত হয়ে গেছে। এখানে আপনার বাবা মার জায়গাটাও আমি একটু কোশ্চেন করতে চাই, কেন ওনারা টাকাটা দিচ্ছিল না বা দিতে দেরি করছিল কেন? আচ্ছা, তাদের ইনস্ট্যান্ট এই মুহূর্তে টাকাটা দরকার, আর আমি তো শুরুতে বলছি আপনারা চাচ্ছিলেন, আপনারা ম্যানেজ করতে পারছিলেন না এই পরিমাণ অর্থ? না। ওকে। আর আমার বাবা মা আমার ভাইয়াকে লেখাপড়া করানোর জন্য অনেক টাকা লোন করে ফেলছিল, তো ওইটাই আস্তে আস্তে শোধ করতেছিল, এবং এই লোনটা করছিল হচ্ছে আমার মামার থেকে, ছোট মামার থেকে। আমার ছোট মামা কিন্তু জাপানে থাকতো। জি। তো ওই লোনটা আগে শোধ করবে নাকি এটা করবে, কারণ লোন আগে শোধ করা জরুরি, এই টাকাটা শোধ করা তাদের জন্য অতটা জরুরি না। আর আমি আমার বাবা মা কখনো বুঝতে দেই নাই যে তারা আমাকে কি পরিমাণ মেন্টাল টর্চার গুলো করছে। জি। তো যাই হোক, 2017 সালের ফেব্রুয়ারি যখন চলে আসে, অর্থাৎ 3 মাস যখন শেষ হয়ে যায়, তখন সত্যিকার অর্থে ডিভোর্সটা কমপ্লিট হয়ে যায়। মাঝখান থেকে কোনো ধরনের চেষ্টা করেও ওকে হেলাইতে পারেন নাই? আমি ওর বাসার নিচে যে দাঁড়ায় থাকতাম, কান্নাকাটি করতাম। ওদের বাসার যে দারোয়ান আঙ্কেল, তার মানে একদিন আমি পায়েও ধরছিলাম, হাতেও ধরছিলাম, আঙ্কেল যেমনি হোক একটু ম্যানেজ করে দেন। তারপরে যে আমাদের এলাকার যে ওয়ার্ড কাউন্সিলর ছিল, মানে আপনার প্ল্যান ছিল যে বাসায় ঢুকে পড়ি, তারপরে যা হয় হোক, একসাথে হলে তো আলটিমেটলি আর না না, এরকম কিছু না, মানে আমি তার সাথে সামনাসামনি একটু কথা বলবো, এই সুযোগটা দেয় নাই সে? না, সে কখনো আমার সামনেই আসে নাই। সুযোগ হতো কিভাবে, বাচ্চা আছে? এগুলা কিছুই না ভাইয়া, পরে যেটা করছে সেটা শুনলে আপনি বুঝতে পারবেন, এগুলো কিছুই না, সে আমার সাথে জাস্ট দেখা করে নাই। তারপরে আমি ফেসবুকে আমার একটা ফ্রেন্ডকে নক দিই যে, দোস্ত আমি তোর অফিস ওভাবে চিনি না, আমি খালি এতটুকু জানি এই টাওয়ার গুলশান 1 নম্বরে, এই টাওয়ার, আমাকে একটু নিয়ে যাবি? পরে বলতেছে ওখানে উনি জব করতেন? হ্যাঁ। পরে বলতেছে দোস্ত আমি তো আসলে পারবো না ওভাবে, কারণ আমি নিজেও চিনি না, একটা কাজ কর তুই আমার বয়ফ্রেন্ডকে নক দে, ও তোকে হেল্প করবে। পরে আমি ভাইকে নক দিলাম, ভাই আপনি আপনার হাজবেন্ডের অফিসে কখনো যান নাই? না, কখনোই না। ওকে। পরে ভাইকে বলছে যে ভাইয়া আমাকে একটু প্লিজ নিয়ে যাবেন। পরে বলছে হ্যাঁ আপু অবশ্যই, আপনি তাহলে এটুকু পর্যন্ত আসেন, আসার পর আমি বাকিটা দেখতেছি। তো আমার ফেসবুকের পাসওয়ার্ড যে তার কাছে আছে সেটা আমি জানতাম না। তো সে আবার বুঝতে পারতেছিল যে আমি তার অফিসে যে তার সাথে দেখা করার একটা প্রিপারেশন নিচ্ছি, মানে কথাবার্তা নেই, কোনো কিছু নেই, হুট করে সে অফিস চেঞ্জ করে ফেলে, মানে জব সুইচ করে। তো এটা আমি আবার জানতে পারছি তার ফ্রেন্ডের মাধ্যমে। ওই ভাইয়াটা আবার আমাকে অনেক বেশি আদর করতো, তো বলতেছে যে এরকম ও তো অফিস চেঞ্জ করে ফেলছে, তুমি নাকি এরকম তার অফিসে যাওয়ার চেষ্টা করতেছিলা। আমি বলি যে এই কথা আপনি কিভাবে জানলেন? বলে যে এটা তো ও বলছে। সামহাউ এটা লিক হয়ে গেছে। হ্যাঁ, পরে আমি একভাবে জানতে পারছি যে আচ্ছা আমার ফেসবুকে পাসওয়ার্ডটা তার কাছে আছে। এখন ফেসবুকে পাসওয়ার্ড আমি ওভাবে চেঞ্জ করতে পারতাম না, বাকি মানে গুতাগুতি করতে করতে কিভাবে যেন চেঞ্জ করছে। আচ্ছা যাই হোক, ফেব্রুয়ারি মাস যখন চলে আসে একদম পুরোপুরি লাস্ট পর্যায়ে, তখন আমি তাকে অন্য নাম্বার থেকে, এতদিন আমার মাথায় আসে না যে আমি একটা অন্য নাম্বার থেকে ফোন দিয়ে ট্রাই করে দেখি, আমি তো একই নাম্বার দিয়ে রেগুলার ট্রাই করতেছি। অন্য নাম্বার থেকে যখন ফোন করছি তখন ফোনটা ধরছে। ফোনটা ধরার পরে আমি তাকে অনেক রিকোয়েস্ট করছি যে প্লিজ একটাবার দেখা করো। পরে বলছে যে দেখো দেখা করতে পারবো না, তুমি যদি আমার সাথে সংসার করতে চাও, তুমি যদি আমার সাথে থাকতে চাও, আমার লাইফে থাকতে চাও, যদি আমার বাচ্চার কোনো ক্ষতি করতে না চাও, আমি তোমাকে জাস্ট একটা সুযোগ দিব, যদি তুমি এই সুযোগটা কাজে লাগাও তাহলে আমাদের সংসার টিকবে, সরি আমাদের এই সংসারটা হবে, অর এলস এটা এখানেই শেষ। কি শর্তটা? সেটা হচ্ছে তুমি তোমার বাবা মার কাছ থেকে 11 লক্ষ না, যেহেতু আমাদের এটা অনেক সময় হয়ে গেছে, এই টাকাটার একটা ভ্যালু বেড়ে গেছে, কি জানে আর অনেক কথা বলছিল ভাই, আমি ওর কথা তো মনে নাই আমার ভালো করে। 12 লক্ষ টাকা তুমি নিয়ে আসবা, 1। 2 নাম্বার শর্ত হচ্ছে বাবা মাকে চিরতরে তুমি ছেড়ে আমার কাছে চলে আসবা, এমনকি তোমার বাবা মা যদি মারাও যায় তুমি তাদেরকে দেখতে যেতে পারবা না, এবং তোমার লেখাপড়া কোনো কিচ্ছু তুমি আর কন্টিনিউ করতে পারবে না আমার বাসা থেকে, তোমাকে সারা জীবন এখানেই থাকতে হবে, আমার সাথেই থাকতে হবে, আর তুমি বাসা থেকেও আমাকে ছাড়া কোথাও বের হতে পারবা না। পরে আমি বলছি যে তুমি যা বলো আমি সবকিছু করব, টাকা কিভাবে ম্যানেজ করতে হয় আমি দেখতেছি, চেষ্টা করতেছি, তুমি যেভাবে হোক তুমি এটা সলভ করো। এই জায়গাটা আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে এই গল্পটা আজকে অনেকেই দেখবেন। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট লাভের একটা সাইড যদি খুব হার্ড হয়ে যায় আর একটা সাইড যদি খুব নরম হয়ে যায়, মানে ধরুন ওনারটা ছিল খুবই, উনি সফট পজিশনে চলে গেছে, মানে উনি কতটা ভালোবাসে ওকে, উনি তো বোঝে নাই যে আসলে ডিভোর্স, আমি জানি না গল্পটাতে আমি উনি যা বলছে সেটাকে বিশ্বাস করে বলছি, সেই প্রেক্ষাপটে বলছি যে উনি তো কখনো ডিভোর্স পেপারে মানে চিন্তা করে নাই। তো ওই সময়টাতে ওনার ভালোবাসা বেড়ে গেছে, অদ্ভুতভাবে বেড়ে গেছে, অসীম হয়ে গেছে, আর ও তো চিন্তা ভাবনা করে দিয়েছে, তো ওর জায়গা থেকে ও হার্ড লাইনে চলে গেছে এবং খুব পরিকল্পনা করেই দিয়েছে, যেহেতু একটা ছেলে ডিভোর্স দিচ্ছে। তো এ নরম হয়েছে এবং এই সময়টাতে ওর মাথায় ওর হাজবেন্ড ছাড়া কিছু নাই, ওর প্রেমিক পুরুষ ছাড়ার কিছু নাই, যেহেতু বাচ্চার বাবা সে, এবং ওই সময়টাতে যে কন্ডিশনই দেবে সেই কন্ডিশনই সে অ্যাকসেপ্ট করে ওনার কাছে যাবে। এটাই অস্বাভাবিক অর্থে স্বাভাবিক, কিন্তু ফ্যাক্ট হচ্ছে ওটা সাময়িক,
কোনোভাবেই এটা সম্ভব না যে তার বাবাকে ছেড়ে দিয়ে, ছেলেই হোক বা মেয়েই হোক, বাবাকে ছেড়ে দিয়ে সে তার আপনার হলো ওয়াইফের কাছে যাবে বা হাজব্যান্ডের কাছে যাবে, কিংবা এই যে বাবা মার সাথে সারা জীবন সম্পর্ক রাখবে না, ঘর ছাড়া বেরোতে পারবে না, এগুলা সাময়িকভাবে ওকে পাওয়ার জন্য হলেও ওগুলো মেনে নিবে। একটা পর্যায়ে গিয়ে এই ট্রমা থেকে সে বেরোবে, ইটস কাইন্ড অফ ট্রমা, সাইকিয়াট্রিস্টরা অনেক ভালো বলতে পারবেন। কিন্তু ওই সময়টাতে হ্যাঁ ওকে পাওয়ার জন্য জান ছেড়ে দিবে, এটাই স্বাভাবিক, সেটাই উনি করেছেন। কিন্তু এগুলো তো আসলে ধোপে টেকে না। যাই হোক, পরে বলতেছে যে তুমি কি শিওর তুমি পারবা সবকিছু ছেড়ে টেরে আসতে? আমি বললাম যে হ্যাঁ পারবো, সবকিছু ছেড়ে টেরে আমি করতে পারবো, আসতে পারবো, কোনো প্রবলেম নাই। তুমি কি করবা সেটা বলো আগে। তখন আমি বলতেছিলাম যে যে আমি এখন আমার হাসি আসতেছে, ওটা ওই সময় মানে কান্না করে বলতেছিলাম যে দেখো মানুষের তো 2টা কিডনি থাকে, 2টা কিডনি তো প্রয়োজন হয় না, একটা কিডনি আমি বিক্রি করে দিব, ওইটা দিয়ে অনেক ভালো একটা টাকা পাওয়া যাবে। ও আমি কত বোকা ছিলাম। প্রেমে পড়লে মানুষ বোকা হয়, প্রেমের এইসব স্টেজে গিয়ে মানুষ বোকা হয়, এবং এই বোকাটাকে যারা সত্য মনে করে নিয়ে আগায় যায় অপর সাইড, তারা আরো বেশি বোকা। আচ্ছা না, সে বোকা না, সে যথেষ্ট চালাক। ডেফিনেটলি একটা ক্ষতি কিন্তু শুধু একজনের ক্ষতি না, বোথ সাইড থেকে ক্ষতি হয়। তো সে তো বুঝে যে জিনিসটা আসলে আমি ইমোশনালি বলতেছি। তখন সে আমাকে বলে যে আমাকে আর কখনো ফোন দিবা না। তারপরে সে সত্যি সত্যি আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়, এবং আমি কখনো আর ট্রাই করেও তাকে পাই নাই। আমি 2016 সাল থেকে শুরু করে, বাচ্চাটা কখন আপনার কাছে? আমার কাছে, বাবুটা আমার কাছে। বাবুটাকে কোলে করে নিয়ে আমি ক্লাস করতাম, বাবুটাকে কোলে করে নিয়ে আমি পরীক্ষা দিতাম। 2-1 সময় টিচাররা আমাকে বকা দিত, তুমি কেন লাস্ট বেঞ্চে বসবা, বাচ্চা নিয়ে আসছো দেখে কি তোমাকে লাস্ট বেঞ্চে বসতে হবে, তুমি ফার্স্ট বেঞ্চে বসে ক্লাস করো। তাকে আমি মানে কোলের মধ্যে করে ঝুলায়, মানে এখানে একটা যে বেল্ট পরে না বাচ্চারা যেখানে ঝুলায় যায়, তো এভাবে করে নিয়ে আসা যাওয়া করতাম। তারপরে 2018 সাল পর্যন্ত আমি কন্টিনিউয়াসলি তার পেছনে পেছনে দৌড়াচ্ছি, এবং এর মধ্যে 8 লক্ষ টাকার একটা আসে, রায় আসে থেকে ধানমন্ডি। না এটা কোর্ট পর্যন্ত কিভাবে যাবে, কোনো ডকুমেন্টস তো নাই, তাহলে কোর্ট পর্যন্ত কিভাবে যাবে? এটা হচ্ছে ধানমন্ডি মডেল থানা। নামে একজন এডিসি ছিলেন, উনি আর কি এটাকে রায় দিয়ে দেয় যে ঠিক আছে, দুই পক্ষ থেকে বসে রায় দিয়ে থানা পর্যন্ত গেছে এটা। থানা, পুলিশ টুলিশ সবকিছু পর্যন্ত গেছে, বাট কোর্ট পর্যন্ত যেতে পারে নাই, কারণ কোর্টে তো সবার আগে কাগজ লাগবে। পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে 8 লক্ষ টাকা পরিশোধ করতে হবে 2টা স্টেপে নাকি 3টে স্টেপে, ওটা ক্লিয়ার করে দিছে। এবং তারা কিন্তু এখানে ক্যাশ 8 লক্ষ টাকা প্লাস ভাড়া 5 লক্ষ টাকা, অর্থাৎ 13 লক্ষ টাকা তারা নিয়ে নিছে। ও টাকা দিয়ে দিয়েছে, 8 লক্ষ টাকা দিয়ে দিছে আমার বাবা মা। তখন কিভাবে যেন লোন করে, যেহেতু এটা আইন পর্যন্ত চলে গেছে, কিন্তু আপনি দৌড়াচ্ছেন আপনার হাজবেন্ডের পিছনে তখন? হ্যাঁ, আমার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, আমি খালি ওর পিছনে পিছনে দৌড়াইতেছি, মানে ওকে খুঁজে বেড়ানোর চেষ্টা করতেছিলাম। কি আমি চাচ্ছিলাম তার সাথে সংসার করতে, ওকে ব্যাক করাইতে। হ্যাঁ, ডিভোর্সের পরে ডিভোর্স তো হয়েছে 2016-তে, আমি 18 সাল পর্যন্ত তার পেছনে পেছনেই ঘুরতেছি। মানে আমার কাছে না এইটুকু সেন্স ছিল না যে যার সাথে ডিভোর্স হয়ে গেছে তার সাথে আর সংসার চাইলেও করা যায় না। না, ডিভোর্স হয়ে গেলে সংসার কেন করা যাবে না? সংসার করা যায় তো। আচ্ছা, সেটা না, এটা করা যায় না, যার সাথে একবার এরকম তিতা হয়ে যায় সবকিছু। সেটা তো সাইকোলজিক্যাল ব্যাখ্যা, কিন্তু আইনের ব্যাখ্যা তো অনেক সময় করা যায়। ধর্মীয়ভাবেও ডিভোর্সের প্রক্রিয়া আছে, যদি আপনি, কারণ এই বক্তব্যগুলো তো অনেক মানুষই শুনতেছে, সুতরাং তারা বিভিন্নভাবে ভুল ব্যাখ্যা পাবে, যে কারণে ইন্টারাপ্ট করা। ধর্মীয়ভাবেও কিন্তু অনেকগুলো স্টেপ আছে, একদম লাস্ট পর্যন্ত যদি না যেয়ে থাকে তাহলে আমি তো মনে করি যে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমাদের রিলিজিয়নে যেটা আছে। মানে যাই হোক, ওইগুলো একটু জেনে শুনে আর কি করা উচিত। আপনি আপনার পারসেপশনটাই বলছিলেন। তারপর 2018 সাল পর্যন্ত আমি তাকে এরকম ট্রাই করতে থাকি। এর মধ্যে ডিভোর্সের পরে সংসার বলতে আমি মানে অবিবাহিত অবস্থায় সংসার বলি না, বিবাহিত অবস্থায় ফিরে এসেছে সংসার। রাইট। এর মধ্যে তারা যেহেতু আমাকে, আমার ফ্যামিলিকে অনেক বেশি ঝামেলার মধ্যে ফালানোর চেষ্টা করতেছিল, যেহেতু বুঝতেছেন যে কোনো ডকুমেন্টস নাই, কোনো কাগজপত্র নাই, তারপরে তারা থানা পুলিশ করছে, কাউন্সিলরের কাছে গেছে, ধানমন্ডি মডেল থানা পর্যন্ত গেছে। দ্যাট মিনস তারা আমাদেরকে খুব ভালো পরিমাণ জ্বালাতন করছে। তো যার প্রেক্ষিতে আমার ফ্যামিলির প্রেসারে আমার ওই মাত্র 1 লক্ষ টাকার দিন মোহরানার কেস করতে হয়েছে। প্লাস সে যে আপনি তখন কেস করে দিয়েছেন তার এগেইনস্টে। হ্যাঁ, এবং এই যে বাচ্চাটাকে যে আমি আমার কাছে যেন রাখতে পারি, সেটার জন্য আমি একটা কাস্টাডি মামলা করছি। তখন বাচ্চাকে আপনার কাছে আমার কাছেই ছিল, বাট সেই জন্য সব সময় আমার কাছে থাকে। আমার বাচ্চাটাকে যেন কখনো আমার কাছ থেকে কেড়ে না নিয়ে যায়। ওকে, মানে আপনি নিজে থেকে আগবাড়িয়ে গিয়ে মামলাটা করে দিয়েছেন। এতটুকু আমার সেন্স ছিল যে আমার বাচ্চাটাকে আমার কাছে রাখতে হবে, আমার বাচ্চাটাকে যেন কখনো আমার কাছ থেকে না নিয়ে যায়। ওকে, এতটুকু। সো আপনি বাচ্চার কাস্টাডি মামলা করেছেন, দেনমোহরের মামলা করেছেন, এবং সেই সাথে তারা যে এইরকম এলাকার বিভিন্ন মানুষকে দিয়ে প্রেসার দিয়ে
টাকাটা অনৈতিকভাবে আমাদের কাছ থেকে নিতে চাচ্ছিল, এটার জন্য যৌতুকের মামলা পর্যন্ত করা হয়েছে। এবং ওইটার জন্য তাকে 2 দিন জেলে থাকতে হয়েছে। এবং আমি যখন জানতে পারছি যে সে জেলে, এটা আমি আসলে সহ্য করতে পারিনি। পরে আমি নিজে আর কি মানে যে বলে আসছি যে আমি মামলা আর কন্টিনিউ করব না, এমন কোনো কিছু করবো না যে যার কারণে তার আবার জেলে যেতে হয় বা তার কোনো প্রবলেম হয়। আমার শুধু উদ্দেশ্য ছিল এটাই যে তারা যে আমাকে এবং আমার ফ্যামিলিকে এত বেশি প্রেশার দিতেছে, এই প্রেশারটা যেন একটু কমে। এখানে ফ্যাক্টটা যেটা আসলে 2-3টা পক্ষ হয়ে গেছে। একটা হচ্ছে উনি নিজে একটা, ওনার বাবা মা এক পক্ষ, ওনার শ্বশুর শাশুড়ি এক পক্ষ, আর ওনার হাজবেন্ড এক পক্ষ। সবকিছু মিলে আসলে কিছু জিনিস উনি ওনার নিজের মতো করে করেছে, কিছু জিনিস উনি ওনার মতের বাইরে করেছে। আপনার বাবা মা তো জানতো যে আপনি ওনাকে চাচ্ছেন, ওনাকে লাভ করেন, ওনাকে। কিন্তু আমার বাবা মা তো ঠিক আছে জানে, কিন্তু আমার বাবা মারও তো একটা মান সম্মান বা একটা ইগো বা একটা থাকে না। সে যেমন তার বাবা মাকে দেখতেছে, এও তেমন বাধ্য হয়ে দেখা শুরু করেছে, বা একটা মোস্ট কমপ্লেক্স জায়গায় পড়ে গেছে। এখন কথা হচ্ছে যে এই মামলার বিষয়টা কি না গেলেও হইতো না? আসলে ভাইয়া আপনি তো বুঝতে পারতেছেন যে 1 লক্ষ টাকার জন্য ডিভোর্স অ্যাক্টিভ হয়ে, এক্স্যাক্টলি ডিভোর্স অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর যৌতুক মামলা হয় কিভাবে? মানে এগুলো নিয়ে আমি জাস্ট জানতে চাচ্ছি। আমি আসলে না ভাইয়া এত আইন সম্পর্কে জানতেন না, অবগত না। আচ্ছা, এত আমি কিছু। আপনার ডিভোর্সটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার কতদিন পরে মামলাটা করেছে আপনার? এটা না না, ডিভোর্স তখন নাকি ডিভোর্স চলমান অবস্থায় মামলা হয়েছে? হ্যাঁ, চলমান অবস্থায়। ডিভোর্স চলমান অবস্থায়, নোটিশ পাওয়ার পরে চলমান, ওই 3 মাসের মধ্যেই মামলা টামলা সমস্ত কিছু কাস্টডি এগুলো হওয়ার পরেও আপনি দৌড়াচ্ছেন ওর পিছনে, মামলা টামলা জেল টেল হওয়ার পরেও দৌড়াচ্ছেন। আমি আমার বাচ্চাকে তার বাবা হারা, এই জিনিসটা আমি কখনো মানতে পারতে মানে কখনো। তাহলে আমি আপনাকে জানি না, আমি ব্যক্তি মানুষ হিসেবে আপনাকে একটা কথা বলবো, যে মানুষটাকে আপনি এত চাইছেন, সেই মানুষটাকে আপনি হ্যারাসমেন্টের দিকে কেন নিচ্ছিলেন? আপনার বাবা মাকে বোঝাতে পারছিলেন না যে আমি তো ওকে চাই? আমার বাবা মাকে এটা বুঝাইছি, কিন্তু তারা যে আমার বাবা মাকে এই যে আইনানুগ ভাবে খুব ঝামেলায় ফেলতেছে, সো এটার জন্য আপনি আবার কনসিডার করতে পারছেন না। ওকে ফাইন, এটাও একটা বিষয়, থানা পুলিশ করে ফেলতেছে। এবং আমি কিন্তু এই যে কেস কাচারি বা মামলা এগুলা কিন্তু অনেকটা বাধ্য হইছি, ফ্যামিলির প্রেসার, আত্মীয়স্বজনের প্রেসার। এক্স্যাক্টলি, এগুলো অনেকগুলো ডাইমেনশন আছে, কিন্তু ওর বাবা মার সম্মানের কথা চিন্তা করলে আবার এগুলো কনসিডার করতে পারছে না। যেমন আমি ওই অবস্থায় 1বার না 2বার না 3বার স্টেপ নিয়েছিলাম সুইসাইড করার, বাট বাবুটার কারণে হয়। ইঁদুরের ওষুধ নাকি অন্য কোনো কিছু? সেগুলো না বলি, ঘুমের ওষুধ। ওহো। এবং 1বার খুব অবস্থা খারাপ হয়ে গেছিল। ট্রাই করে মানে স্টেপ নিয়ে ফেলছিলেন অলরেডি? হ্যাঁ, আমি ঘুমের ওষুধ খেয়ে ফেলছি অনেকগুলো করে, কিন্তু কেন যেন আমার শরীরে এগুলো কাজ করে নাই। 2018 সালে আমি তার সাথে অনেক 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 যুদ্ধ করার পরে অনেক কষ্টে আমি তার সাথে দেখা করতে সক্ষম হই ধানমন্ডির লেকে। হ্যাঁ, ধানমন্ডির লেকে বাবুরকে ছাড়াই যাই, দেখা করছিলাম। সেটা হচ্ছে আপনি হয়তোবা রবীন্দ্র সরোবরে দেখলে বুঝবেন যে এরকম ইয়ে করা থাকে, ইট দিয়ে বসার ব্যবস্থা থাকে, তো সে এরকম জায়গায় বসেছিল, আমি ঠিক মাটিতে বসা ছিলাম ওর সামনে, এবং তার বাম পায়ের এই পায়ের এইটুক পর্যন্ত আমার বুকে জড়ায় নিয়ে আমি তাকে রিকোয়েস্ট করতেছিলাম পাবলিকলি। আরে আমার মাথায় কোনো কিছুই কাজ করতেছে না তাকে ছাড়া, যে তুমি যত কি যাই কিছু হয়েছে সব বাদ দাও, সবকিছু ইয়ে করো, তুমি জাস্ট আমাকে মানে অ্যাকসেপ্ট করে নাও, যা হওয়ার হবে দেখা যাবে, দেখো তোমরা তো টাকা পয়সা সবকিছু পেয়ে গেছো, সবকিছু তো সলভ হয়ে গেছে, এখন শুধু শুধু আমার বাচ্চাটাকে কেন কষ্ট দিবা বা আমাকে কেন কষ্ট দিবা? আমার তো কোনো ভুল ছিল না, বা আমাদের মধ্যে তো কোনো ঝামেলা ছিল না। আমি একটু ইন্টারাপ্ট করি, সরি, আজকের গল্পটা অনেকেই দেখবে, কারণ অনেক জায়গা থেকে এগুলো যে বলতেছি, জীবনে যদি কোনোদিন এরকম সিচুয়েশনে পড়েন যে অপরপক্ষ আপনাকে এভাবে নেগলেক্ট করতেছে, জান শেষ হয়ে গেলো, কোনোদিন তার কাছে যাবেন না। আমি আপনাদের একটা কথা বলে রাখলাম, এইটাতে সে এত মজা পাবে, এটাতে সে এত মজা পাবে এবং এত আনন্দ পাবে যে যাকে সে হিট করতে চাচ্ছে সে হিটেড হয়েছে, এবং যে লাভটা সে চেয়েছে বা যে কোনোভাবে হোক না কেন, আপনি যখন তার কাছে যাবেন বারবার, যখন তার কাছে বারবার যাবেন, এবং সেটাকে সে এত পৈশাসিক যে আনন্দটা পাবে, এই আনন্দ থেকে সে বেরোতে চাইবে না, এবং আপনি কখনোই এই অবস্থায় যাবেন না। যদি যান, পাবেন তো না, পাবেনই না, নিজের পার্সোনালিটি লেস হবে এবং নিজেকে অনেক জায়গায় ডাউন করবেন। বাট ভাই আমি একটা কথা বলি, হ্যাঁ প্লিজ। আল্লাহর কাছে ফেয়ার থাকা যায় এবং নিজের কাছে ফেয়ার থাকা যায়, যে আমি এই সম্পর্কটাকে টিকানোর জন্য আমি আমার সর্বোচ্চ। সম্পর্ক টেকানো অন্য জিনিস, সম্পর্ক টেকানো অন্য জিনিস, যে আমার হাজবেন্ডকে ধরে রাখার জন্য, আমার ওয়াইফকে ধরে রাখার জন্য, দ্যাটস এ ডিফারেন্ট কেস, কারণ সংসারটা কিন্তু তখন অনেক বড় হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আছে, দ্যাটস এ ডিফারেন্ট ডিসকাশন। ওইটা নিয়ে আমি আপনার সাথে হয়তো অন্য ডিসকাশন যেতে যাচ্ছে, কিন্তু এই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেম প্রীতি, এক পক্ষ কিছুদিন থাকছে, থাকার পরে আর নাই, এবং তারপরে চলে গেছে, ওকে ছাড়া আমি জান ছেড়ে দিচ্ছি, ট্যাবলেট টুবলেট খেয়ে আমি মহাকাশে উঠে যাবো, এই যে বিষয়গুলো, এবং পা জড়া ধরে আমার দুনিয়া অন্ধকার হয়ে যাচ্ছে তোমাকে ছাড়া, বিলিভ মি, এটা প্রত্যেকের জীবনেই কম বেশি আসে, এবং আমি আপনাদেরকে বলতেছি এটা কোনোদিন করবেন না, কখনো করবেন না, নেভার এভার। যদি করেন নিজের ক্ষতি করবেন, বরং একদম টাইট টুইট মাইরা আল্লাহর নামে খামটিয়ে পড়ে থাকবেন যে তুমি আমাকে ছেড়ে দাও সেন্টেন্স আই রিয়েলি লাইক, আই রিয়েলি ওয়ান্ট ইউ বাট আই ডোন্ট নিড ইউ।
আমি তোমাকে চাই, কিন্তু এই চাওয়া মানে এরকম না যে তোমার কাছে আমি বাঁচতে পারবো তোমাকে না। ছাড়া আমি বাঁচতে পারবো না। সো কখনোই নিজেকে ডাউন করবেন না। ডাউন মানে আপনাকে আরো ডাউন করবে সে। এটা একদম মানে কি বলবো, এটাকে মাথার মধ্যে একদম গেঁথে রাখবেন সারা জীবনের জন্য, নেভার এভার। ওকে, বলেন তারপর। তো বুকে জড়ায় তার পা হাঁটু পর্যন্ত নিয়ে আমি তাকে রিকোয়েস্ট করার পর সে আমাকে বলছে, তোমার পক্ষে কি সম্ভব শর্তগুলো মেনে আসা? আমি বলছি হ্যাঁ সম্ভব। বলে ঠিক আছে, তাহলে 300 টাকার স্ট্যাম্পে সমস্ত শর্তগুলো লিখে সারাটা জীবন সিগনেচার ব্ল্যাকমেইল দিয়ে করবে। চলে আসো, এবং তুমি যদি কোনো শর্ত ভঙ্গ করো আমি কিন্তু তোমাকে জেলের ভাত খাওয়া ছাড়বো। আমি তখন তাকে বললাম, আমি তোমার সব শর্ত মানবো, কোনো সমস্যা নাই, ওই স্ট্যাম্পের ঝামেলা যা দরকার নাই, কারণ তুমি জানো আমি মিথ্যা কথা বলি না, আর তোমাকে তো মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নাই। তোমাকে আমি একটা জিনিস ওয়াদা করলে সেটা তো আমার এন্ড থেকে তো আমি পারবো। এখন এটা তো, এখানে তো আমার বাবা মার কোনো সম্পর্ক নাই যে আমার বাবা মা যেন করে, এটা তো আমার দ্বারা, তাই না? তো আমি যেটা বলবো সেটা তো আমি করবো। তো এই স্ট্যাম্পের ঝামেলা যা দরকার কি? পরে বলে যে না, তুমি যদি কথার খেলাফ হও, সো আমি এটা ট্রাস্ট করতে পারবো না, আমি আমার বাবা মাকে ট্রাস্ট করাতে পারবো না, তোমাকে অবশ্যই লিখে টিকে দেন আসতে হবে। পরে আমি না এরপরে কন্টিনিউয়াসলি তাকে রিকোয়েস্ট করে যায়। একটা সময় সে একটু বিরক্ত হয়ে গেছিল আমার উপরে, স্বাভাবিক। এখন আমি যদি একটা মানুষকে তার মনের ইচ্ছার বিরুদ্ধে বারবার রিকোয়েস্ট করি, সে তো বিরক্ত হবেই। তো সে বিরক্ত হয়ে আমার বুকে লাথি দিয়ে চলে যায় ওখানেই। হ্যাঁ, এবং আমি তো হাঁটু গেড়ে বসেছিলাম, পুরোপুরি বসেছিলাম না। তো আমি যখন পুরোপুরি বসে গেছি তার লাথিটা খাওয়ার পরে, একদম প্রকৃত অর্থে লাথি, এটা কিন্তু রূপক অর্থে লাথি না। আশেপাশে সবাই আমার দিকে তাকাইছিল, কারণ ওই দিন ছিল প্রথম কথা হচ্ছে শুক্রবার, তার উপর দিয়ে পার্কে অনেক মানুষ। রবীন্দ্র সরোবর আপনার জন্য খুব কষ্টের জায়গা এবং অনেক আনন্দেরও। যেখানে ধ্বংস সেখানেই সৃষ্টি। তো যাই হোক, সে যখন চলে যায় তখন আমি না প্রথম দিনের মতন যে এখানে আমি আবার ইন্টারাপ্ট করছি, সরি। এখানে দেখুন, যে ব্যক্তিটাকে নিয়ে বলা হচ্ছে, আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, জীবনের গল্পে ইটস আ ওয়ান সাইডেড স্টোরি। ডেফিনেটলি উনি যখন শুনতেছে তখন ওনার জায়গা থেকে অনেক বড় বড় ধরনের আর্গুমেন্ট আসতেছে, ওনার জায়গা থেকে অনেক বড় বড় রকমের মনে হতে পারে এই পার্টটা মিথ্যা, এই পার্টটা। তেমন ধরেন উনি যে এখন পর্যন্ত ফুডাপ্পি বা আপনাদের ফুডাপ্পি যে গল্পটা বলে গেছে 1 থেকে 1.5 ঘন্টায়, এখানে কিন্তু ওনার কোনো ফ্লস উনি বলেন না। ইভেন ডেফিনেটলি আমি যদি গল্প বলা শুরু করি আমারও এরকম গল্প বলার স্টাইল হবে, বাট উই হ্যাভ ফ্লস। ওনারও ফ্লস ছিল, আমারও ছিল, ডেফিনেটলি থাকে। সো যাকে নিয়ে বলা হচ্ছে তার প্রতি রেসপেক্ট রেখে আমরা বলতে চাই, তার পরিচয়, নাম, সমস্ত কিছু আমরা এখানে গোপন করেছি। নট অনলি দ্যাট, তাকে আমরা জাজমেন্টের জায়গাতেও নিব না। ইটস হার লাইফ স্টোরি। এখানে আমরা ক্ষতির জায়গাগুলো দেখব, এবং ডেফিনেটলি এখানে আসলে ওনার জায়গা থেকে আমরা লেসনটা নেওয়ার চেষ্টা করব। সো এটাই হচ্ছে বিষয়। এখানে কাউকে ছোটও করবো না, আমরা বড়ও করবো না। উনি যতটুকু এখানে বলছেন সেখানে আইন এবং কোর্ট সম্পর্কিত যেসব কাগজপত্র বা প্রমাণ সেগুলো কিন্তু আমরা সামনে নিয়ে বসছি, এটা হচ্ছে বিষয়। সো আই ডু রেসপেক্ট ইউ ব্রাদার, যিনি ওনার হাজব্যান্ড ছিলেন। এখানে আপনাকে ছোট করার কোনো ইচ্ছা আমাদের নাই, বাট এটা ইটস আ পার্ট অফ স্টোরি। এবং আমি জানি আপনাকেও যদি নিয়ে বসা হয় আপনিও ওনার বিরুদ্ধে 1000টা অভিযোগ আনবেন, এটাই স্বাভাবিক। সেটা প্রমাণ দেখাতে পারুক বা না পারুক, থাকবে লাইফ স্টোরি, ভাইস ভার্সা। হ্যাঁ, তারপর তো চলে যাওয়ার পরে সেদিন প্রথমবারের মতো যে আমি তার জন্য আর কান্না করি নাই, কারণ প্রত্যেকবারই যখন আমি তার সাথে দেখা করতে একদিনও পারি না, অনেক কান্না করতে করতে বাসায় ফিরি। সেদিনই প্রথম যে দেখাও করতে পারছি প্লাস কান্নাও করি নাই। তো কান্নাটা আর আসে নাই, এরপর থেকে আমি তার সাথে আর কোনো যোগাযোগ করি নাই। মানে ওই শকটা নিয়ে আপনি যখন ফিরলেন যে এবং সে যে আমাকে অপমান করছে, সে যে আমাকে কষ্ট দিছে, বা এই সম্পর্কে যে আর কখনো গড়ে উঠবে না, এগুলো কোনো কিছু আমার মাথায় কাজ করতেছিল না। খালি একটা জিনিসের মাথায় কাজ করতেছিল যে তাকে আমি আর কখনো পাবো না, আমাকে আসলে সারা জীবন একাই থাকতে হবে, বাবুর সাথে থাকতে হবে। এভাবে করে আমি আর আমার বাবু দুজন একসাথে মানে দিন কাটছিল। এর মধ্যে হঠাৎ করে আমার ফ্যামিলি থেকে ছেলে দেখা শুরু করে আমার জন্য। কারণ সোসাইটি না কখনো একটা ডিভোর্সি মেয়েকে কেন যেন মাইনে নিতে পারে না, সে হোক ভালো হোক খারাপ যাই হোক, কখনো মেনে নিতে পারে না। ইভেন এলাকার যে রিক্সাওয়ালা মামা, উনাদেরকেও আমি যখন কোনো জায়গা থেকে আসতাম জিজ্ঞেস করতো যে আমি কোন জায়গা থেকে আসছি। যেমন ধরেন আমি কলেজ থেকে আসতাম, অনেক সময় হয় না যে টাকা ভাঙতি থাকে না, আমি বাসা থেকে নিয়ে এসে দিই। তো যখন দিতে নেই তখন আমাকে রিক্সাওয়ালা মামা বলে যে আপা আমাকে এরকম আমি এখানে তো দাঁড়াইছিলাম, আপনি টাকা আনতে গেছেন, একজন যাচ্ছিল আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কোন জায়গা থেকে আসছেন। তো এই জিনিসটা আমি 2বার শুনতে পারি। পুরনটাকে বোধহয় বিষয়গুলো একটু বেশি হয়, মানে আশেপাশের পাশে থেকে। এমনিতে ডিভোর্স মেয়েদের প্রতি আমাদের সোসাইটির যে দৃষ্টিভঙ্গি সেটা ব্যাপারে খুব বেশি থাকে, ইন্টারেস্ট বেশি থাকে, আর খুব একটা ভালো পারসিভনেসও থাকে না তাদের প্রতি। যদিও আমার ব্যাপারে এরকম অতটা খারাপ ছিল না, কারণ হলো তারা জানতো যে আমি অনেক মানে ডিপেন্ড আশেপাশে। আর পুরো দুনিয়াকে নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নাই তো। আপনি পুরো লাইফটা কি সারা দুনিয়ার কাছে লিজ দিয়ে রাখছেন? নো, ইটস নট লাইক দিস, ইটস ইওর লাইফ। কেন চিন্তা করবেন? হ্যাঁ, তারপর
কেন যেন ডিভোর্সি মানে বিষয়টাকে তারা মেনে নিতে পারে না, তো এমন একটা ছেলেকে খোঁজার চেষ্টা করতেছিল যে আমাকে টেক কেয়ার করবে প্লাস আমার বাচ্চাকে টেক কেয়ার করবে। ওকে, তখন আপনার ছেলেটা আপনার কাছেই? হ্যাঁ হ্যাঁ, আমার বাবু আমার কাছে, এবং আমার বাবুর কোনো মানে খোঁজ খবর নিত না। আমি জোর করে করে মাঝে মাঝে ফোন দাওতাম, বাট ওই যে ঘটনাটা আমাকে বুকে লাথি দিয়ে চলে গেছিল, এরপর থেকে আমি আসলে এমন না যে তাকে আমি ইগনোর করতেছি, মানে আমি নরমালি সামহাও আপনার জন্য ভালো হয়েছে যে না আপনি একটু উঠে দাঁড়াইতে পারতেছেন, যে আপনার at least ওকে ফাইন, দিস ম্যান ইজ নট ফর মি। তো তারপর একটা ছেলে দেখা হয়, তো পরপর অনেকগুলো ছেলে দেখা হয়, বাট আমার পছন্দ হয় না। কেন? কারণ হলো তারা হয় দেখা যায় যে আনম্যারিড অথবা অনেক কোটিপতি, তো দুইটার সাথে তো আমার ম্যাচ হবে না। কোটিপতি এবং ম্যারিড মানে না, তাহলে মানে যাকে আনতেছে প্রত্যেকটাই আনম্যারিড। একটা আনম্যারিড ছেলের মেন্টালিটির সাথে আমার মেন্টালিটি কখনো মিলবে না, কারণ বাচ্চা আছে, আমার একটা বাবু আছে, হতে পারে, হ্যাঁ, সে আমাকে উল্টোপাল্টা কথা শোনায় দিতে পারে, সো এগুলো আসলে হয় না। তো হঠাৎ করে একটা মানে প্রস্তাব আসে যে আমি শুনতে পারলাম তার একটা বাচ্চা আছে এবং তার একটা মেয়ে বাবু আছে। তো আমার ইন্টারেস্টটা খুব বেড়ে গেল এই কারণে যে আমার আবার মেয়ে বাবু অনেক পছন্দ। এতটুকু বুঝতে পারতেছিলাম যে আসলে আমাকে বিয়ে করতেই হবে, বিয়ে করতেই হবে, প্লাস কারো না কারোর সাথে আমার বিয়ে যেহেতু করতে হবে, তো ঠিক আছে বিয়ের ডিসিশনটা নিই। কেন? রিলেটিভ, সোসাইটি, আশেপাশের মানুষ, প্লাস আমি ডিভোর্সের কারণে কন্টিনিউয়াসলি অন্য চোখে দেখা, বাকি চোখে দেখা, হ্যাঁ, কন্টিনিউয়াসলি আমি আমার ফ্রেন্ড সার্কেলের থেকে একটা একটা করে সবাইকে হারাই ফেলতেছিলাম, কারণ আমি আমার ডিভোর্স হয়েছে। তো একটু অন্য চোখে দেখে, মানে করুণার চোখে দেখে, এবার একটু অন্যরকম দেখে। একটা হচ্ছে করুণার চোখে দেখা, আরেকটা হচ্ছে বাজে নজরে দেখা। সেটা তো আছেই, মানে মনে হয় যে এটা একটা মানে সুযোগ পাওয়ার জায়গা, এটা একটা সুযোগ পাওয়ার জায়গা, রাইট? তো আমি বুঝতে পারতেছিলাম যে না, একটা মেয়ে মানুষের এত অল্প বয়সে সিঙ্গেল থাকা পসিবল না, আমি এটা বুঝতে পারছিলাম, এবং এই জন্য আমি বিয়ে ডিসিশন নিই। তখন বললো যে ছেলে, আমার বাবা মা আসলে ফ্রিল্যান্সার বিষয়টা নিয়ে অতটা অবগত ছিল না, খালি এতটুকু মানে ফ্রিল্যান্সিং করে। হ্যাঁ, ওকে, বিউটিফুল। ওকে, তো আমি আবার বুঝতাম ফ্রিল্যান্সার মানেই হচ্ছে বিজনেসের মতো, যে যখন ইচ্ছা তখন হাজবেন্ডকে নিয়ে ঘোরাফেরা করা যায়, এই টাইপের কিছু একটা, মানে চাকরি না যে একদম 9টা 6টা পর্যন্ত আমি তাকে দেখতে পারবো না, এরকম কিছু না। তো ওর মেয়েকে আমার খুব ভালো লাগছে, মানে ওনার থেকে ওনার মেয়েকে আমার বেশি ভালো লাগছে। এবং তার যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমাকে পেপারস দেখাইছে যে তাদের ডিভোর্স হয়েছিল 2013-তে, এবং তাদের মেয়েটা হয়েছিল 2009। ও, মোটামুটি বয়স আছে তাহলে। হ্যাঁ, মেয়েটা বড়। তো ঠিক আছে, 2013-তে ডিভোর্স হয়েছে। তখন আমি জিজ্ঞেস করছি যে এত বছর বিয়ে কেন করেন নাই, বা এখন কেন করতে চাচ্ছেন? তখন সে আমাকে বলল যে আসলে আমি এখন মানে আমার মেয়েটা তখন বড় হয়েছে, আমি আসলে আমার মেয়েটাকে কোথাও রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার মেয়েটা আমার কাছে থাকবে। এখন আমি তো একটা ছেলে মানুষ, ওভাবে করে আমি একটা মেয়ে বাচ্চাকে টেক কেয়ার করতে পারবো না, আমার সাথে এমন একজনকে লাগবে যে কিনা মায়ের মতন করে বা কাছাকাছি মায়ের জায়গাটাতে যে তাকে টেক কেয়ার করতে পারবে, দ্যাটস আমার বিয়ে করতে হবে। তার মানে আলটিমেটলি সে কিন্তু আমাকে ইনডিরেক্টলি বুঝাই দিল যে বিয়ের পর থেকে কিন্তু আমাকে তার মেয়েকে টেক কেয়ার, মানে মেয়ের টেক কেয়ার করতে হবে এবং মেয়েটার সাথে থাকবে। তা আমার মনের ভিতরে তো লাড্ডু ফুটতেছে, বাট আমি সেটা বুঝতে দিইনি যে খুবই ভালো হবে, মেয়ে থাকবে সাথে, আমি তো খুবই হ্যাপি। আমার তো তার সাথে ফাইনালি বিয়ে হয়েছে। তার মেয়ের সাথে আমার কিরকম সম্পর্ক, এটার কিছু কি বলে প্রুফস আমি আপনাকে গতকালকে মেসেঞ্জারে দিয়েছি, যে বিয়ের পরে প্রথম হানিমুনে তার মেয়েকে আমি সাথে করে নিয়ে গেছি, প্লাস তার মেয়ে আমার ছবি আঁকে পোর্ট্রেটে, মানে ক্যানভাসে ছবি আঁকে। সম্পর্ক কতটুকু ভালো থাকলে এক হিসাবে সোসাইটির চোখে তো সে আমার সৎ মেয়ে এবং আমি তার সৎ মা। একটা সৎ মেয়ের সাথে সৎ মার সম্পর্কে কিরকম থাকলে একজন আরেকজনের ছবি আঁকে বা হানিমুনে তাকে সাথে করে নিয়ে যায়, এটা আসলে আমি ওভাবে করে বলতে চাই না। যখন তার সাথে মোটামুটি কথাবার্তা হয়, তার সাথে দেখাও হয়, আমার কেন যেন মনে হয়েছে যে আমার আগের জনের সাথে একটু যোগাযোগ করা দরকার, যে এমনও তো হতে পারে যে সে আমাকে ভালোবাসে, এখনো ওয়েট করতেছে, ফ্যামিলির কারণে হয়তো বা বিয়ে করতে পারতেছে না, তার থেকে তো ভালো আরেকটা বিয়ে করার থেকে আমি তার কাছেই যাই, কারণ এতে করে আমার বাচ্চাটা তার রিয়েল ফাদারকে পাবে। তা আমি তার সাথে যোগাযোগ করি, যোগাযোগ করার পরে বলি যে আমাকে তো এরকম ফ্যামিলি থেকে এরকম বিয়ে দেওয়া হচ্ছে, এখন আমি কি করব? আমাকে বলতেছে যে তোমার যা মন চায় তুমি তাই করো, আমার আর ফোন দিব না। আর আমাকে শুধু শুধু কেন ফোন দাও? তোমাকে তো আমি বলেই দিছি, তুমি শর্ত না মানতে পারলে আমার পক্ষে তোমাকে অ্যাকসেপ্ট করা সম্ভব না। ততদিন তো টাকা দেওয়া হয়ে গেছে, আবার আর কিসের শর্ত? ওই বাবা মাকে ছেড়ে আসতে হবে, লিখিত দিয়ে আসতে হবে। পরে কথা হচ্ছে যে এই যে লিখিতগুলো নিচ্ছিলেন, এই লিখিত যারা নিবেন এসব খামোখা লিখিত, এগুলো কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আর এগুলো যদি লিখিত নেন যে বাবা মায়ের সাথে সম্পর্ক রাখা যাবে না, এটা করা যাবে না, এগুলো যদি স্ট্যাম্পে সাইন সুইন করে যদি কেউ আসে আর কোর্টের কাছে যদি এগুলো হাজির হয় ভবিষ্যতে, আপনি নিজে বিপদে পড়বেন, কারণ এগুলো তো হিউম্যান জাস্টিসের পর্যায়ে পড়ে না, তাই না?
জানি না কতটুকু সত্য, বাট অনেকেই করেন খামখেয়ালিপনা করে। হ্যাঁ, তো যাই হোক, সে আমাকে এই কথাটা বলার পরে আমার তো মেজাজ সে লেভেলের খারাপ হয়ে গেছে। আমি পরে ফোনটা রেখে দিছি। অতদিনে না আমার মেজাজ খারাপ হওয়ার প্রবণতা বেড়ে গেছে। আমি কথায় কথায় খালি চিল্লাচিল্লি করি, আমি খুব ছটফটা হয়ে যাই এবং খুব দ্রুত কথা বলা শুরু করি। আগে যেমন একটা ইন্ট্রোভার্ট বা একটা ইনোসেন্সই ছিল আমার ভিতরে, এখন আর সেগুলোর কিছুই নাই আমার মধ্যে। আমি এখন খুবই রাফ এন্ড টাফ হয়ে গেছি এবং খুব মানে দজ্জাল টাইপের হয়ে গেছি, খুব খারাপ হয়ে গেছে সোজা কথা। এটা হয়, সাইকোলজিক্যাল ধাক্কা পেলে হয়। তো পরে তার সাথে আমার ডিসিশন এটা আসে যে বাচ্চা স্কুলে ভর্তি হওয়ার আগ পর্যন্ত তার কাছেও থাকবে, আমার কাছেও থাকবে। তো এইভাবে করে বাচ্চা আমার যে বাবুটা, ও ওদের কাছেও থাকতো, আমাদের কাছেও থাকতো। তো যখন আমার বিয়ের ডেটটা ফিক্সড হয়, ওর বাবা হঠাৎ করে আমাকে ফোন করে বলে যে ঠিক আছে, বাবুকে আমার কাছে দিয়ে যাও, আমি আসতেছি নিতে, আমি বাবুকে আমার কাছে কিছুদিন রাখি, আমরা একটু গ্রামের বাড়িতে বেড়াতে টেড়াতে যাবো, তো বাবু আমার কাছে থাকুক। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। ইন দ্য মিন টাইম, তখন আপনি বুঝতেন না যে বিষয়টা কি ঘটতে যাচ্ছে? না, এখানে আমি একটু আগবাড়াই বলে রাখি, সাধারণত ডিভোর্স হয়ে গেলে বাচ্চা যে কোনো এক পক্ষের কাছে থাকতে পারে। আইনত বাংলাদেশের আইন অনুযায়ী সাধারণত মা যিনি তিনিই পান। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যেটা, যে যদি কোনো এক পক্ষ বিয়ে করে ফেলে, লাইক মা যদি বিয়ে করে ফেলে, তাহলে বাবা দাবি করে ফেলতে পারবেন এবং সেক্ষেত্রে বাবা নিয়ে যেতে পারবেন। আবার বাবা যদি বিয়ে করে ফেলেন, মা যদি আনম্যারিড থাকেন, তাহলে মা তো এমনিতেই পাচ্ছেনই। আর দুই পক্ষ যদি বিয়ে করে ফেলে, সেক্ষেত্রে কি হবে আমার জানা নাই, হয়তো মিউচুয়াল ডিসিশন হবে। আমি জানি না ওনার ক্ষেত্রে কি হয়েছে, শুনি আমরা তারপর। আচ্ছা, তখন হচ্ছে সে বাবুকে এসে নিয়ে যায়। তখন আমার এখনকার যে হাজবেন্ড, সে আমাকে বলে যে এটা কেমন কথা হলো, বিয়ের সময় তোমার বাবু থাকবে না, তাহলে তো তোমার বাবু যদি এটা না দেখে, সেটা মেনে নিতে পারবে না যে তার মার বিয়ে হয়েছে এরকম এরকম, সে তো মেনে নিতে পারবে না। তখন আমি বললাম যে আচ্ছা, এখন আমার কি করার আছে, সে তো এরকম বাবুকে এসে নিয়ে গেছে, তার নাকি গ্রামের বাড়িতে বেড়াতে যাবে, সমস্যা নেই, তোমার মেয়ে থাকতেই হবে, তোমার মেয়ে থাকুক, বিয়েতে প্রবলেম নেই। তো ওর যে মেয়ে আমার সাথে ম্যাচিং করে আমরা মানে ও ড্রেস বানায় নিছে, তো বিয়েটা হয়েছে। হওয়ার পর এলাকা থেকে খবর চলে গেছে তাদের কাছে যে আমার এরকম দেখতে এসে বিয়ে হয়েছে। তখন আমি জানতাম না যে এরকম বিয়ে হয়ে গেলে বাচ্চাকে, আপনি যেটা বলেন একটু আগে, যে এক পক্ষ বিয়ে করলে আরেক পক্ষ এটা দাবি করতে পারে, যদি এটা আমি জানতাম, হয় আমি খুব গোপনে বিয়ে করতাম, অথবা আমি বিয়ে করতাম না, অথবা কাস্টাডি, যেটা আমি 2017 সালে ফাইল করছিলাম আমার বাচ্চার কাস্টাডির জন্য, নিষ্পত্তি করে তারপরে করতাম, ওইটা সম্পূর্ণ একটা রায় আসা পর্যন্ত আমি ওয়েট করতাম, যে কোনো একটাতে আমি যেতাম। বাট এরকম একটা সিচুয়েশন যে আমি ওকে ওখানে রেখে বা ওর কাছে দিয়ে আমি বিয়ে করতেছি, এটা আমি কোনোদিনও করতাম না। প্রথম কথা হচ্ছে, ডিভোর্স যদি আপনাদের করতেই হয়, তাহলে আমার মনে হয় আইনি প্রক্রিয়াগুলো ভালো করে জানা উচিত এবং জেনেই স্টেপগুলো নেওয়া উচিত। আর আইনি প্রক্রিয়া জানার জন্য লয়ারের কাছে যাইতে বিষয়টা এরকম না। এখন ইউটিউবে এসবের উপর প্রচুর ভিডিওস আছে। তো বাচ্চাটাকে এরকম করে নিয়ে নেয়। তো বিয়ের পরে আমি অনেকবার ট্রাই করি যে বাবুটাকে নিয়ে আসার, কারণ আমি তো জানি বাবু তো আমার কাছেই থাকবে। তখন তারা আর বাবুটাকে দেয় না। তারা বলে যে এখন আর নিয়ে কি হবে, তুমি তো বিয়ে করে ফেলছো, একটা কাজ করো, বাবুকে আমরা এরকম ভর্তি করে দিই স্কুলে, বাবুর তো বয়স হয়ে গেছে স্কুলে ভর্তি করানোর, তুমি এসে এসে দেখে যেও। মানে ওরা না জিনিসটাকে বেশি একটা প্রথমে হার্ড লাইনে যায় নাই, মানে বিষয়টাকে আর কি খুব মিউচুয়ালি একটু চেষ্টা করছিল, সফটলি আর কি আমাকে ম্যানেজ করার ট্রাই করতেছিল। তখন আমি বললাম যে না, এটা কেমন কথা, ওকে তো আমি আমার কাছে ভর্তি করাবো, আমি ইয়ে করবো, আমি তো কোনো চাকরি বাকরিও করি না, কোনো কিছু না, আমি তো জাস্ট লেখাপড়া করতেছি, সমস্যা নাই, আমার কাছে আসবে। আর আমি হচ্ছে এখন যে কক্সবাজারে যাচ্ছি, ওই যে হানিমুনের কথা যেটা বললাম, যে জাস্ট বিয়ের পর একটু ঘুরতে টুরতে যাচ্ছি, তাহলে আমি কক্সবাজার থেকে এসে কিন্তু আমি তাহলে বাবুকে নিয়ে আসবো। পরে বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই, যাও তুমি কক্সবাজারে যাও, প্রবলেম নাই, তুমি এসে তারপর যোগাযোগ করো। তো আমি তো খুব বিন্দাস, খুব সুন্দর মতো কক্সবাজার ঘুরে টুরে আসছি। এসে আমি কন্টিনিউয়াসলি তাকে ফোন দিচ্ছি, এর মধ্যে কোরবানির ঈদ চলে আসতেছে, কিন্তু বাবুকে আর দিচ্ছে না। তারপর একদিন আমি তাদের বাসার নিচে গেছি, তারা যে বাসায় থাকতো, তারা তো এর মধ্যে এলাকা চেঞ্জ করে ফেলছে, অন্য জায়গায় চলে গেছে, দারোয়ানকে বলে দিছে আমাকে যেন ঢুকতে না দেওয়া হয়। তারপরও আমি দারোয়ানের হাত পা ধরে, আমার যে বর্তমান শ্বশুর এবং আমার বর্তমান হাজবেন্ড, তারা দারোয়ানকে মানে যত রকমের ইয়ে করা যায় করে টোরে আমাকে উপরে উঠতে দিছে। উপরে উঠতে দেওয়ার পরে আমি যে দরজার বাহিরে একটা শেলফ মানে জুতা রাখার একটা থাকে, তা আমি আমার বাবুকে ওই যে মোস্তফা মার্ট থেকে ব্ল্যাক আর রেড কালার একটা জুতা কিনে দিয়েছিলাম। ওই জুতাটা দেখছি, দেখে না আমি আর মানে আর সহ্য করতে পারতেছিলাম না, আমার অনেক বেশি কান্না আসছিল। তখন আমি বলতেছিলাম কি যে এটা তো জুতা, তার মানে এই ফ্লোরে থাকে,
আমি কিন্তু জানতাম না যে ওরা কোন ফ্লোরে থাকতেছে। তখন আমি বুঝে গেছি এই ফ্ল্যাটটা তাহলে ওদের। আমি দরজা এত নক করতেছি কোনোভাবেই তারা গেট খুলতেছে না। একটা সময় আমি আমার বাবুর গলার আওয়াজ পাই ভিতর থেকে। তখন তো মানে মনে হচ্ছিল যে মানে আমি একটু ভিতরে মানে আমি বাবুটাকে একটু দেখি, একটু আদর টাদর করে আমি চলে যাব, ঠিক আছে সমস্যা নেই, বাট একটু করি দেখি। পরে কোনোভাবেই তারা দরজা খুললো না। পরে আমরা চলে আসছি বাসা। আসার পরে আমরা 2-3 দিন পরে আমি আবার গেছি যোগাযোগ করে যাওয়ার পরে আমাকে বলছে যে ঠিক আছে তুমি আসো, বাচ্চাটা দেখে তারপর তুমি চলে যাবা। আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি চলে যাব, কিন্তু আমার প্ল্যান হচ্ছে আমি বাবুটাকে যেভাবে হোক নিয়ে আসবো। তারপরে আমি আমার যে দেবর, শ্বশুর, হাজবেন্ড, আমার বোনের হাজবেন্ড, মোটামুটি সবাইকে নিয়ে আমি আমার বাবুটাকে আনতে গেছি। কিন্তু ওরা জানে যে আমি জাস্ট দেখা করতে গেছি। পরে আমি বাবুটাকে যখন আনতে যাব তখন ওরা আটকায় দেয় যে না তুমি বাবুকে নিতে পারবা না, কারণ তুমি যেহেতু বিয়ে করে ফেলছো এসেই তুমি আর বাবুকে নিতে পারবা না, তোমাকে কোনো অবস্থাতে বাবু দিব না। পরে একটা সময় ওই জায়গায় পুলিশের মানে জড়সড় একটা হয়ে যায়। এটা হচ্ছে একেবারে পুলিশ থানার কাছাকাছি এই ঘটনা ঘটছিল, ক্রাউড হয়ে গেছে, পুলিশ আসছে ওখানে। আমি খালি একটা কথাই বলতেছি যে আমি আমার বাবুকে নিব, দ্যাটস ইট, আমি আর কোনো কিছু জানি না, আমার বাচ্চা আমি নিব, সোজা কথা। পরে পুলিশ তো বুঝতে পারছে যে আসলে আমার ইমোশনটা তারা বুঝতে পারছে। বোঝার পরে থানাতে নিয়ে যাওয়ার পরে আমাকে শান্তভাবে বুঝাইছে যে দেখেন আপনি যেহেতু বিয়ে করে ফেলছেন আইনানুগভাবে আপনি বাচ্চা পাবেন না, ঠিক আছে সমস্যা নাই, আপনি বাচ্চা আপনার কাছে মাঝে মাঝে নিতে পারবেন, বাট বাচ্চা পার্মানেন্টলি বাবার কাছেই থাকবে। তখন যখন এই জিনিসটা আমি জানতে পারছি আমি আর কোনো ঝামেলা করি নাই যে ঠিক আছে আমি আর পার্মানেন্টলি আর যেহেতু রাখতে পারবো না আইনানুগভাবে, আমি যেহেতু একটা বিশাল বড় একটা ভুল করে ফেলছি জানিয়ে বিয়ে করে, ঠিক আছে বাচ্চা পার্মানেন্টলি বাবার কাছে থাকুক, কিন্তু আমি যখন যাব আমি যেন আমার বাবুটাকে দেখতে পারি। পরে বলছে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই, তুমি যখন ইচ্ছা তখন চলে এসে। পরে আমাকে শান্তভাবে বুঝাইছে যে দেখেন আপনি যেহেতু বিয়ে করে ফেলছেন আইনানুগভাবে আপনি বাচ্চা পাবেন না, ঠিক আছে সমস্যা নাই, আপনি বাচ্চা আপনার কাছে মাঝে মাঝে নিতে পারবেন, বাট বাচ্চা পার্মানেন্টলি বাবার কাছেই থাকবে। তখন যখন এই জিনিসটা আমি জানতে পারছি আমি আর কোনো ঝামেলা করি নাই যে ঠিক আছে আমি আর পার্মানেন্টলি আর যেহেতু রাখতে পারবো না আইনানুগভাবে, আমি যেহেতু একটা বিশাল বড় একটা ভুল করে ফেলছি জানিয়ে বিয়ে করে, ঠিক আছে বাচ্চা পার্মানেন্টলি বাবার কাছে থাকুক, কিন্তু আমি যখন যাব আমি যেন আমার বাবুটাকে দেখতে পারি। পরে বলছে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই, তুমি যখন ইচ্ছা তখন চলে এসো দেখতে বাবু, কোনো প্রবলেম নাই, তুমি বাবুকে যখন মন চাবে বাসায় নিয়েও যেও, কোনো সমস্যা নেই। কিন্তু এই বাবু আমাকে আর কখনো দেয় নাই, এবং বাবুকে অনেক আজে বাজে নোংরা কথাবার্তা শেখানো হচ্ছে, অনেক উল্টাপাল্টা কথা বলানো হচ্ছে। এবং কিভাবে সেটা বাবুর সাথে যখন আমি দেখা করতে যাই তখন বাবু দূর থেকে এমন এমন কিছু অ্যাপ্রোচ করে, এমন এমন কিছু অ্যাক্টিভিটিস করে, আমি বুঝি যে সে আমাকে ভালোবাসে, বাট সে চাচ্ছে না আমি যাই। একটা বাচ্চা কেন চাবে না যে তার মা তার কাছে যাক? একটা বাচ্চা কেন হার্ড লাইনে চলে যাবে? তারপরে এখন যে স্কুলে ভর্তি হয়েছে, এই স্কুলের মোস্ট অফ দা টিচার্স এবং গার্জিয়ানরা এগুলোই জানে যে আমি মা হিসেবে ভালো না, হ্যাঁ এরকম কিছু একটা, বা আমি পরকীয়া করে চলে গেছি। এবং আমাদের যে কেস চলতেছে এর মধ্যে কেসের একটা ডেট ছিল যেখানে আমার জেরা করা হয়েছে। কি কেস এটা? দিনমোহরের কেস। ওখানে বলা হয়েছে যেহেতু আমি পরকীয়া করে চলে গেছি সো আমি বাচ্চা দাবি করতে পারবো না এবং কোনো টাকা পয়সা দাবি করতে পারবো না। তখন আমি বলছি যে যেহেতু ডিভোর্সের পেপারে কোনো কারণ উল্লেখ নাই এ ধরনের কোনো কিছু যে আমি পরকীয়া করছি, সো পরকীয়ার বিষয়টা কেন আসতেছে? আমি তো ইনফ্যাক্ট ডিভোর্সের পরে অনেকগুলো বছর তার পিছনে পিছনে ঘুরছি, তাহলে পরকীয়া কিভাবে আসলো? ইভেন ডিভোর্সের কোনো জায়গাতে তো এটা লেখাও নাই। তারপর আমি লাস্ট যে ডেট ছিল কোর্টের সেখানে আমি একটা জমা করছি, একটা পিটিশন জমা দিছি যে আমি আমার বাচ্চাকে মাসে 5 দিনের জন্য দেখতে চাই। এটা কন্টিনিউয়াসলি প্রত্যেকটা ডেটেই আমি করে যাচ্ছি, বাট কোনোভাবে এটা অ্যাকসেপ্ট করতেছে না, কোর্ট এটা রিজেক্ট করে দিতেছে। লাস্টে মন চাইছে তাই লাস্টে আমি কোর্ট চেঞ্জ করতে বাধ্য হয়েছি। আমার বাবুকে দেখতে যেতাম, অনেক দূর থেকে আমাকে দেখতে দেওয়া হতো, মানে এতটা দূরে যে আমি বুঝতাম যে আমার বাবু, এটা আমার বাবু, এটা আমি বুঝতাম জাস্ট, বাট মানে অন্য কোনো কিছু না। মাস্ক পরায় নিয়ে আসতো, অনেক দূর থেকে আমি দেখতাম এতটুকু পর্যন্ত। পরে যখন করোনা অনেকটা কমে গেল তখন কাছাকাছি যেতে দিত, বাট জড়ায় ধরতে দিত না, আদর করতে দিত না। এবং আমাকে বলাও হইতো যে আমি যেন ওখানে যেয়ে কোনো ধরনের কান্নাকাটি না করি, কোনো ধরনের কোনো উল্টাপাল্টা কোনো কথা না বলি। উল্টাপাল্টা কথা বলতে মানে ওদের এগেনস্টে কোনো কথা কি। ওর বয়স কত এখন? এখন হচ্ছে 8.5 বছর বয়স, 2015 থেকে এখন পর্যন্ত 8.5 বছর বয়স। আপনি লাস্ট ওকে কবে দেখেছেন, মানে কবে ওকে হাগ করেছেন, জড়ায় ধরছেন, কাছাকাছি পাইছেন? 2020 সালের ফেব্রুয়ারি 14 তারিখে। এরপর আপনি আর দেখেন না? না, দেখছি হচ্ছে লাস্ট গত বছর 12ই অক্টোবর লাস্ট। এরপর থেকে
আমাকে আর দেখতে দেয় নাই। তার একটাই কথা, যদি আমি তার সাথে দেখা করতে যাই তাদের বাসার নিচে গ্যারেজে আমাকে দেখা করতে হবে। এখন আমার কথা হচ্ছে আমি রেগুলার গ্যারেজে যে ওদের মানে বিল্ডিং এর যতগুলো মানুষ আছে তাদের দ্বারা অনেক বেশি অপদস্থ হই। আর আপনাকে আমি বারবার একটা কথা বলছি না যে আমার কাছে এখানে একটা পেপারস আছে, যে পেপারসটা অনেক বেশি সিগনিফিকেন্ট, এবং ভিডিও বানানোর কারণে অনেকে আমাকে ফুটাফি হিসাবে চিনে। আমাকে জিজ্ঞেস করে যে আপনি এখানে কেন, আমি কি অ্যান্সার দিব? যে আমি আমার বাচ্চাকে দেখতে গ্যারেজে আসছি? আমার নিজের বাচ্চা কোর্টেও তো আপনাকে গিয়ে এই জিনিসগুলো ফেস করতে হয়। কোর্টে যখন যাই তখন আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি এখানে কেন আসছেন, আপনার কি কাজ? আমি তখন বলি যে ফ্যামিলিগত কিছু ঝামেলা, এই কারণে আসছি। এখন কতবার এই কথা বলা যায়? উনি কি বিবাহ করেছেন আপনার এক্স হাজবেন্ড? আমি জানি না, এখন আর জানেন না? আমি জানি না সে বিয়ে করছে না বা কি, সে কোথায় আছে বা। আপনার সেকেন্ড বিয়েটা কত সালে হলো? এটা হচ্ছে 2019-এ। আপনি পরবর্তীতে বাচ্চা কাচ্চা নেন নাই? হ্যাঁ, আমার একটা 7.5 মাসের খুব কিউট একটা বাবু আছে। ওকে ফাইন, মাশাআল্লাহ। ছেলে না মেয়ে? ছেলে বাবু, সেম আমার আগের বাবুটার মতন দেখতে। এখন আরো বেশি খারাপ লাগে আগের বাবুর জন্য, কারণ দেখতে যে একদম সেম। আমার কাছে মনে হইতো যে আমি হয়তো আগের বাবুটাকে ভুলে যাব, বাট ভুলি তো নাই, উল্টা আরো বেশি বেশি মনে পড়ে আগের বাবুর কথা। আর অনেকে মনে করে যে আমি নাকি আগের বাবুর খোঁজ খবর নেই না। আসলে খোঁজ খবর নেই, কিন্তু দেখা করতে যাই না, কারণ দেখা করতে হলে আমাকে গ্যারেজের মধ্যে দেখা করতে হবে। আর আমার লাইফের স্টোরি তো কেউ জানে না, সেই জায়গা থেকে কেউ বুঝবেও না যে আমি কেন গ্যারেজে। দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমরা গল্পটা একেবারে শেষের দিকে চলে এসেছি। একটা হচ্ছে যে উনি 2020 সালে আমাকে নক করেছিল গল্পটা বলার জন্য, সেটা কেন এতদিন পরে হলো সেটার একটা অ্যান্সার আমি নিব। আরেকটা হচ্ছে যে ওনার একটা মন্তব্য, উনি ওনার হাজবেন্ডকে নিয়ে আসছিলেন। আপনার এই যে আপনি কমেন্টসের রিপ্লাই দেওয়ার পরে আমি কিন্তু তারপরে এই ভিডিওগুলো পেয়েছি, তার আগ পর্যন্ত পাইনি। আপনাকে নিয়ে প্রচুর রোস্টিং হয়েছে আমি দেখলাম রিসেন্টলি, এবং আপনার পেজে গিয়ে আমি বুঝতে পারছিলাম যে কোনো একটা ঘটনা, প্রাইভেট ইউনিভার্সিটির কোন একটা মন্তব্য, এটা নিয়ে ওনার অতীত জীবনের যত রকমের গল্প আছে সবাই বিভিন্ন রকমভাবে, ওনার আত্মীয় হোক অনাত্মীয় হোক দূরের আত্মীয় হোক, সবাই এসে এসে কমেন্টসগুলো করছে, এবং যেগুলো উনি পড়েছেন এবং আমাকে কিছু স্ক্রিনশটও পাঠিয়েছেন। তো সব কিছু মিলিয়ে উনি আসলে মেন্টালি অনেক বড় একটা ট্রমার মধ্যে দিয়ে গেছেন রাইট নাও। সো এই দুটো মিলিয়ে আসলে ওনার কাছে জানতে চাওয়া। প্রথমত হচ্ছে 2020 সালে নক করেছিলেন আপনি গল্পটা বলার জন্য, কেন এতদিন পরে? এটা মানুষজন বলতে পারে হয়তো আপনি এই ঘটনাকেই বাট করার জন্য বা লজিক আনার জন্য। আসলে আমার বাবুটাকে আমার কাছে আনার জন্য বা ওকে পাওয়ার জন্য এমন কোনো জায়গা নাই যে আমি ফাঁকা রাখছি, শুধুমাত্র আমার বাবুটাকে পাওয়ার জন্য। যে আমার বাবুটা দেখুক যে ওর মা ওকে পাওয়ার জন্য কি কি স্টেজগুলো পার করতেছে। আমি আমার লাইফে যে অবস্থায় থাকি না কেন, মানে এমনটা কখনো হবে না যে আমার বাবু আমার কাছে আসবে ওকে আমি অ্যাকসেপ্ট করবো না, এটা কোনোদিনও হবে না। মানে আমার জন্য ওর দরজা অলওয়েজই খোলা। আমি বাবুটাকে অ্যাটলিস্ট দেখতে পারি, একটু টাচ করতে পারি, ওকে একটু বলতে পারি যে তুমি আমার ছেলে। হ্যাঁ, তুমি। এটা তো বাংলাদেশের আইনে এটা ডেফিনেটলি আপনি পাবেন। আর আমি জানি না এটা কোথায় বন্ধ হয়ে আছে। আপনাকে যে আমি একটা ইম্পর্টেন্ট পেপারস এর কথা বলছিলাম, হ্যাঁ, যে আপনি বলেন না আমাকে যে কেন কি হলো। হ্যাঁ, আপনি বলছেন না যে আসলে এক পক্ষ থেকে শুনলে অনেক সময় হয় না, দুইটা পক্ষ থেকে আসলে শোনা লাগে। এটাই তো মূল কনসার্ন যে অ্যাকচুয়ালি আমার ডিভোর্সটা কেন হয়েছিল। আমি যেটা বললাম যে টাকার কারণে, আসলে কি কথাটা সত্য? কোর্টে একটা ডেট ছিল যখন তার স্টেটমেন্ট নেওয়া হয়েছিল। কাগজটা আছে আপনার কাছে? হ্যাঁ, জবানবন্দি লিখিবার ধারা, এটা হচ্ছে বিবাদী যে ছিল আমার আগের হাজবেন্ড, তার জবানবন্দি, মানে সে যেটা তার মুখে বলছে। দেন আমাকে দেন, বসেন একটু। আচ্ছা, আমি এটা জাস্ট এই অরিজিনালি পেপার, আপনার হয়তো এটা দেখলে বুঝবেন। আমি ওনার নাম নামটা দেখা যাচ্ছে, নামটা আমি হাইড করে দিব, সমস্যা নেই। ঠিক আছে, নামটা হাইড করে দিব, নাম পরিচয় কোনো কিছুই যাবে না ওনার এখানে। প্রথম কথা হচ্ছে এটা। আচ্ছা, ওনার ডিটেল আছে এখানে, উনি কোথায় থাকেন কি করেন। ফার্স্ট পেজে আছে তার ডিটেইলস। এই দেখেন এখানে সবকিছু আছে এখানে। এটা কিন্তু অরিজিনাল কোর্টে। বাচ্চা হয় এত তারিখে, ছেলে বাচ্চার নাম অমুক, সে গত 5 বছর ধরে আমার কাছে আছে। সংসার চলাকালীন সময়ে শ্বশুর বাবার কাছ থেকে 11 লাখ টাকা ধার নেয়। সংসার চলাকালীন সময়ে শ্বশুর বাবার কাছ থেকে, মানে ওনার বাবার কাছ থেকে, ওনার বাবার কাছ থেকে 11 লাখ টাকা ধার নেয়, যা বাবা চাইলে শ্বশুরটা দিতে বাহানা করতে থাকে। এটা নিয়ে এলাকায় সালিশ হয়, সালিশে আপোষনামা হয়, কিন্তু বাদীপক্ষ সেই আপোষনামায় শর্ত মানে নাই। বাদীর পরিবারের কারণে আপোষ ব্যর্থ হয়। 12, 11, 13 তারিখে বাদীকে তালাক দেই। তালাক পরবর্তীতে সিআর এত নং মামলার বাদী আমার বিরুদ্ধে যা খারিজ হয়। আপনার একটা মামলা সে খারিজ করেছে। আর কিছু পড়তে হবে না। আচ্ছা, হ্যাঁ, আর কিছু পড়তে হবে না। ওকে। আবার 8 লাখ টাকা ফেরত দিয়েছেন, আপনার কথা রাইট আছে। আমি একটু পড়েই শোনাই। বাকি টাকা থেকে দেন মোহরানা ও খরণ পোষণের টাকা অ্যাডজাস্ট করে নেবার জন্য বাদী পক্ষকে মৌখিকভাবে কথা হয়, কিন্তু তারপর ওই মামলা করে। বাদী দ্বিতীয় বিয়ে করেছে এবং সে ঘরে তার সন্তান আছে। সবই সত্য আপনি যা বলেছেন। 2018 সালের অক্টোবর মাসে বাদী স্বেচ্ছায় আমার ছেলেকে আমার কাছে দিয়ে দেয়।
আমি স্কুলে ভর্তি করিয়েছি, বাদী প্রার্থিত মতে প্রতিকার পেতে হকদার নয়, আজ আদালতে অঙ্গীকারনামার মূল কপি। আচ্ছা, এখানে একটা কথা আছে, তার মানে আপনি যা বলেছেন এই টাকার কারণেই হয়েছে মূলত, এবং সেটা তার নিজের মুখে স্বীকার করছে। সে স্বীকার করেছে। আচ্ছা আচ্ছা, অনেকে বলতে পারে না যে আরে ডিভোর্স, না ঠিক আছে, এটা উনি সৎসাহস দেখিয়েছে, আমি ওটাকে সৎসাহসকে অ্যাপ্রিশিয়েট করি, বাট এইটাই কারণ হওয়া উচিত কিনা স্বামী স্ত্রী সম্পর্কে ছেদ ধরানোর জন্য, সেটা একটা বিচার্য বিষয় ডেফিনেটলি, বাট ওনার আমি সৎসাহসটাকে সম্মান করি, কিন্তু এইটাকে আমি ডেফিনেটলি মনে করতে পারি না যে এইটাই কারণ হওয়া উচিত স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হওয়ার জন্য, যেহেতু উনি একটা কোর্টের একদম বিচারের রায় বের হয়ে আসছে। সে যদি বলতো, স্টেটমেন্ট দিত যে আমি পরকীয়া করে, না সেগুলো তো কোথাও বলে না এগুলা, তাহলে না আমি অনেক খুশি হইতাম যে অ্যাটলিস্ট একটা কারণ তো সে বলছে। এবং আমাদের যে খুশি কেন হবেন, সে অনেস্ট অপিনিয়নটাই দিয়েছে, বাস ঠিক আছে, ইটস ওকে, আমি এটাকে রেসপেক্ট করি যে উনি অনেস্ট যেটা সেটাই বলছে, কিন্তু এইটা আসলে এটা এক অর্থেও কিন্তু মানে এটা আসলে ডিভোর্স, একটা বাচ্চাকে বঞ্চিত করা হয়ে গেল। বাট আমার বাবুটাকে এভাবে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে। ভাইয়া আপনি কি কোনো পেপার সাইন করছেন বাবুকে দেওয়ার ব্যাপারে? কোন পেপার সাইন করেন না যে একবারে তুমি নিয়ে গেলা বা এরকম কোনো কিছু? কখনোই না, আমি আমার বাবুকে জীবনও দিব না। আজকে যদি কেউ আমাকে বলে যে তুমি মানে কি বলে, তুমি বাবুকে তোমার মতো করে খুব ভালো করে আদর করতে পারবা, যত্ন করতে পারবা, এরপর তুমি মারা যাবে, এরপর তুমি আর বাঁচতে পারবা না, আমি সেটাতেও রাজি আছি। কারণ মানে জীবনে তো অনেকগুলো যুদ্ধ করছি, এই যুদ্ধের জন্য জয়ী হয়ে যাই যে হ্যাঁ আমি আমার বাচ্চাটাকে মানে আমার কাছে যেন আবার ফিরে পাই। কারণ মানুষ না জেনে মন্তব্য করাটা উচিত না। হ্যাঁ, এটা অনেকেই করেন কমেন্ট সেকশনে, এটা করবেন। হ্যাঁ, পৃথিবীতে কোনো মা ডেফিনেটলি মায়ের কাতারই পড়েন না, কিন্তু সেটা খুবই রেয়ার। আপনারা হয়তো জানেন না যে যখন ওর মানে ব্রেস্ট ফিডিং অবস্থায় ছিল, একদম মানে একদম ছোট অবস্থায়, তখন আমি ওকে কোলে করে করে নিয়ে ক্লাসে যেতাম বা কোনো একটা প্রোগ্রামে যেতাম, বা আমি বুঝতে পারতাম যে না ওকে তো আসলে পটের দুধ খাওয়ালে ওর জন্য ক্ষতি হবে। পরীক্ষার টাইমটা তো 3 ঘন্টা থাকে বা 4 ঘন্টা থাকে, আমি যদি মাঝখানে 20 মিনিট ওকে সময় দেই, পরীক্ষার খাতায় যদি একটু 20 মিনিটের লেখা কমও লিখি, মার্কস কম পাবো, বাট এদিক দিয়ে আমার বাচ্চার তো ভালো হবে। তো এই জিনিসটা আমি চিন্তা করতাম, মানে সবসময় আমার ও ছোট্ট বয়সে অল্প ব্রেন দিয়ে যতটুকু 100% বাবুর জন্য করা লাগে বা করতে হয়, পুরোটাই আমি করতাম। পুরো স্টোরিতে আপনি হেসেছেন, লাস্টের দিকে আপনি বহুবার চেষ্টা করেছেন কান্না আটকানোর জন্য, আমি বুঝতে পারছিলাম যে আপনি একসময় কাঁদবেন। ফাবিয়া, শেষ করতে চাই যেই ইস্যুটা নিয়ে আমার মনে হয় আপনি আজকে এখানে আসতে চেয়েছিলেন, এই সমস্যার সমাধান আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ডেফিনেটলি হবে না, আল্লাহ যদি চান তো আল্লাহই সমাধান করবেন। তবে এটা ঠিক, এটা একটা এভিডেন্ট হয়ে থাকবে, হয়তো আপনার বাচ্চা কোনোদিন বড় হয়ে দেখবে যে পেপারস গুলো তো আসলে ও বুঝবে না যে আমার কাছে এত এত পেপার, যে মা এত স্ট্রাগল করছে আমাকে পাওয়ার জন্য, আর বাবা আমাকে কিছুই বলে না, উল্টা বাবা আমাকে উল্টাপাল্টা কথা বলছে। বাট এই শোটা যদি সে দেখে, তাহলে হয়তো বা রিয়েলাইজ করবে যে ওর মা ওকে পাওয়ার জন্য মানে শুরু থেকে কি পরিমাণে স্ট্রাগল করছে। ইভেন আমার যে এখন একটা হ্যাপি ফ্যামিলি আছে, আমার অলমোস্ট 4.5 বছর হয়ে গেছে বিয়ের, এখানে আমার একটা না 2টা বাচ্চা আছে, একজনকে জন্ম দিই, আরেকজনকে জন্ম দিই নেই। প্লাস আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করে, আমার শ্বশুর বাড়ির মানুষ আমাকে আরো বেশি সাপোর্ট করে। আমার বাবা মার থেকে আমি তাদের কাছে কোনো একটা কিছু বলে রিল্যাক্সেশন ফিল করি যে তারা আমাকে এটা করতে দিবে বা তারা মেনে নিবে। আমার বাবা মার থেকেও তারা বেশি ওপেন মাইন্ডেড। সো এই জায়গাটা থেকে কখনো যেন আমার বাচ্চা এটা মনে না করে যে মা তো অনেক ভালো আছে, এই জন্য হয়তো আমাকে ভুলে গেছে। ব্যাপারটা আসলে এরকম কিছুই না। আর শুধুমাত্র আমি আমার বাবুটাকেই বলতেছি, শুধুমাত্র তোমাকে যেন আমি, তোমার কষ্ট থেকে যেন আমি ভুলে থাকতে পারি, এই কারণে আমার চাকরি জয়েন করা, ব্লগিং করা, ব্যস্ত থাকা, হাসি খুশি থাকার চেষ্টা করা। কারণ অন ক্যামেরায় কখনো কেঁদে কথা বলা যায় না, হেসে হেসে কথা বলতে হয়, যতই বুকে কষ্ট চাপা থাকুক। আর এই কারণেই সবকিছু করা। আপনি আসলে যে মুডে আছেন সেখানে আমি আসলে এই কন্ট্রোভার্সির বিষয়টা নিয়ে কথা বলবো কিনা বুঝতে পারছি না, বাট না সমস্যা নেই। এইটা কি মুখ ফসকে হয়ে গেল? প্রাইভেট ইউনিভার্সিটির যে বক্তব্যটা ছিল, কি হয়েছে আসলে? এরকম কিছুই না, ঘটনা যেটা হয়েছে আমি টোটালি মানে এই ব্যাপারে কিছুই ছিলাম না। ওকে, আমার হাজবেন্ডের সামনে একটা ভিডিও আসে, যেহেতু আমার হাজবেন্ড আমাদের পেজের অ্যাডমিন, কোন একটা প্রাইভেট ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে বৃষ্টি পড়তেছিল, তো ওই অবস্থায় হচ্ছে অনেক ছেলে মেয়ে একসাথে ডান্স করতেছিল
এবং একজন আরেকজনের শরীরে টাচ করে করে এরকম করে ডান্স করতেছিল, তো যেটা কি দেখতে একটু দৃষ্টিকটু লাগছে তার দৃষ্টিমতে। তো হ্যাঁ, এক একজনের এক একটা মতামত থাকতেই পারে, বাট সেটা উচিত না এটা পেজে দেওয়া। এটা সে তার আইডিতে দিতে পারতো, তার আইডিতে না দিয়ে সে মানে এটা তার অবশ্যই বিশাল বড় একটা মিস্টেক হয়েছে যে ফুডাপি পেজে এটা দিয়ে দিছে, এই লেখাটা লিখছে। এবং সে কিন্তু নিচে ব্র্যাকেটে লিখতে পারতো যেটা সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটির উদ্দেশ্যে লেখা না, কিছু কিছু বা মানে আপনার হাজবেন্ডের কথা বলছেন? হ্যাঁ, ওকে। তো এই জিনিসটা সে কিন্তু রিয়েলাইজ করে নাই, না বুঝতে পারে নাই, মানে বাট আপনারা সেটার জন্য অ্যাপোলজি করেছেন পরবর্তীতে? হ্যাঁ, বলতেছি কি হয়েছে। তো ওখানে ওই যে লেখাটা লিখছে, ওই লেখাটা স্টেটমেন্টটা দেওয়ার পরে প্রচুর পরিমাণ পজিটিভিটি ছিল, মানে বেশিরভাগ মানুষ হচ্ছে পজিটিভলি বিষয়টাকে নিছিল, কিছু কিছু মানুষ নেগেটিভলি নিছে। আসলে একটা কথা তো সবাই বিপক্ষ পক্ষ থাকে, তো এর মধ্যে আমাদের যে বাংলাদেশের কি বলে স্টার শবনম ফারিয়া আপু, উনি হচ্ছে একটা খুব আমাকে খুব নোংরা ভাবে অপমান করে একটা কমেন্ট করে। তো যাই হোক, আমি ওনার কমেন্টে কোনো রিপ্লাই দিইনি, কারণ উনি আমাকে কমেন্টটা করছে আমাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে। এখন আমি যদি ওনাকে রিপ্লাই দিতে যাই তাহলে ওনাকে কষ্ট দেওয়া হবে। তাহলে তো আমি আমার হাজব্যান্ডকে উল্টা আরো বলছি যে দেখো তুমি এরকম একটা স্ট্যাটাস লিখলা, লেখার কারণে দেখো সবাই অনেকে ভুল বুঝতেছে, আসলে তো আমরা নিজেরাই ক্লিয়ার করি নাই। এর মধ্যে সালমান মুক্তাদির নামে যে ইউটিউবার আছেন, উনিও হচ্ছে খুব আরো নোংরা ভাবে একটা কমেন্ট করছে, যে কমেন্টস না স্ট্যাটাস কমেন্ট করছে যে পাগলা গারোতে পাঠাই দিবে সামথিং এরকম, মানে খুব একটা বাজে একটা কমেন্ট করছে, এটা সবাই দেখছে। তো দেখার পর এই যে আমি যে আপনাকে বললাম যে শুরুর দিকে কিছু পজিটিভ কমেন্ট ছিল আমাদের পক্ষে, সব উল্টে গেছে, সম্পূর্ণটাই উল্টে গেছে। এত বেশি এটা নিয়ে মানে কথাবার্তা হচ্ছে, তখন আমি ওকে বলি যে দেখো ভুলটা তো আমরাই করছি, সো আমরা এটা লাইভে গিয়ে এটা ঠিক করি, আমরা এটা লাইভে গিয়ে তো অবশ্যই ক্লারিফিকেশন দিব, বাট তুমি আপাতত স্ট্যাটাসটা ডিলিট করো না। বাট ও কি মনে করে আবার স্ট্যাটাস ডিলিটও করে ফেলছে। এখন ডিলিট করাতে এখন সবার আরো বেশি হয়ে গেছে যে আচ্ছা তার মানে শবনম ফারিয়া আপু এবং সালমান মুক্তাদির ভাইয়া এই দুজনের কারণে আমরা স্ট্যাটাস ডিলিট করছি। তো আসলে স্ট্যাটাস ডিলিটটা করছে হচ্ছে আমাদের নিজেদের রিয়েলাইজেশন থেকে যে আমরা আসলে লেখাটাই ভুল লিখছি। হয়তোবা আমাদের ইয়েটা ঠিক ছিল, মানে যেটা বোঝাতে চাইছে সেটা ঠিক ছিল, বাট লেখাটা তো ঠিক ছিল না। পরে আমরা লাইভে আসছি, লাইভে আসার পরে হচ্ছে শবনম ফারিয়ার আপুর যে একটা বিশাল বড় কমেন্টের মধ্যে একটা লাইন ছিল, উনি নিজে বলছে যে 70% প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া স্টুডেন্টদের টাকা পয়সা নাই। তাহলে তখন আমি তাকে লাইভে কোয়েশ্চেন করছি যে তাহলে টাকা তারা কোত্থেকে পায়। হ্যাঁ, তো এখন উল্টা মানুষ আমাকেই ভুল বুঝতেছে, আমাকেই বলতেছে যে তার মানে আমি খারাপভাবে কোনো একটা ইঙ্গিত দিছি। এবং সালমান মুক্তাদির ভাইয়ার যে কমেন্টটা ছিল সেটা নিয়েও আমরা কথাবার্তা বসি। তো সবকিছু মিলে আর কি জিনিসগুলো কেমন যেন খুব বিশৃঙ্খলা পর্যায়ে চলে গেছে। বাট বিষয়টা আসলে এরকম না যে আমরা সবাইকে মিন করছি। একটা কমিউনিটির মধ্যে সবাই খারাপ হয় না, কিছু মানুষই খারাপ হয়, কিছু মানুষের কারণে সবারকে অনেক সময় ভুল বশত মিন করে ফেলা হয়। বাট এই যে স্ট্যাটাসটার কারণে এটার জন্য কিন্তু মানুষ অনেক উল্টাপাল্টা বুঝতেছে, এবং মানুষ ভাবতেছে আমরা মিন করতেছি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া স্টুডেন্টরা খারাপ হয়। আসলে তো না, ব্যাপারটা হচ্ছে যে কিছু কিছু স্টুডেন্টরা উল্টাপাল্টা কাজ করতেছে, এবং উল্টাপাল্টা কাজ করার কারণে তো সবাই দোষী না। আমি নিজেও আসলে খুব ডিপলি দেখি নাই। আমি আপনার সঙ্গে কমিউনিকেশন হওয়ার পরে যেটা হচ্ছিল যে আমার ওয়ালে প্রচুর ভিডিও আসতেছিল আপনাকে নিয়ে, রোস্টিং এগুলা, তখন তো কাট পিস অল্প অল্প করে দেখেছি। এছাড়া আপনার সঙ্গে আমার কমিউনিকেশন হচ্ছিল, কিন্তু আপনার কমিউনিকেশনের জায়গাতে আপনি রোস্টিং ফোস্টিং নিয়ে মোটেও ওয়ারিড ছিলেন না। আপনি শুধুমাত্র আপনার লাইফ স্টোরির এই জায়গাটায় বাচ্চার বিষয়টা নিয়েই যারা কমেন্টস করতেছিল তাদের ওইগুলো দিয়ে রিপ্লাই দিয়ে আপনি বলতেছিলেন যে আমার এটা একটু বলা দরকার। দেখেন এখানে বিষয়টা হচ্ছে যেটা, ওনাকে আমি ডিফেন্ডও করবো না, ওনাকে আমি ওনার পক্ষে বিপক্ষে আমি কিছুই বলতে চাই না, যেহেতু আমাকে অ্যাপোলজি করেছেন, হ্যাঁ আপনি বারবারই সরি বলেছেন, এটা হচ্ছে বিষয়। আসলে অপরাধ বা ভুলের জায়গাটা আসলে কখনোই কোনো একটা গ্রাউন্ড হইতে পারে না, এটা পাবলিক প্রাইভেট দিয়ে বোঝানো যায় না, যে কোনো জায়গায় অপরাধ সংগঠিত হইতে পারে। সো এটা একটা বিষয়। আর বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন এরকম অসংখ্য হাজার হাজার ছেলেমেয়ে আছেন, আপনার ভাইয়াও প্রাইভেটে পড়তো। সো দে আর, আমি দেখেছি এরকম দে আর এক্সট্রাঅর্ডিনারি টাইপ মেরিটোরিয়াস স্টুডেন্ট, ঠিক আছে। এবং আপনি কন্টেন্টের জায়গাও তো যদি আসেন, বাংলাদেশের কন্টেন্টে লিড করছে যারা, টু বি অনেস্ট, আমি নিজে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছি, আমাদের এরকম আয়মান সাদিক পাবলিক ইউনিভার্সিটির, মুঞ্জেরিন পাবলিক ইউনিভার্সিটি এরকম আছে, ঢাকা ইউনিভার্সিটির অনেক আছে, আরও পাবলিক ইউনিভার্সিটি আছেন। কিন্তু আপনি লিডিং জায়গাতে যদি কোয়ান্টিটির জায়গা থেকে আসেন তাহলেও দেখবেন যে এগুলো প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা অনেক ভালো করতেছে। সুতরাং এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আসলে আমাদের গল্পের জায়গাটা এটা ছিল না, কিন্তু সবাই হয়তো এক্সপেক্ট করেছিল যে আমি যেহেতু আপনাকে নিয়ে আজকে এখানে বসছি এবং এই বিষয়টা যেহেতু চলমান, অল্প করে হলেও আমি বিষয়টা নিয়ে টাচ করবো, সো সেজন্যই টাচ করা। কিন্তু আমাদের মূল গল্পের জায়গাটা হচ্ছে ফুড আপ্পি, কারণ ফুড আপ্পি কিন্তু অনেকের কাছে পপুলার, রাইট? আপনার প্রায় 1.5 মিলিয়নের মতো পেজে ফলোয়ার, ইটস নট এ ম্যাটার অফ জোক, 1.5 মিলিয়ন, এটা হিউজ। এবং আপনি যে ভালোবাসা নিয়ে মানুষের সাথে আছেন, আমি দোয়া করি আমার অনুষ্ঠানের সব দর্শকরা আপনার জন্য দোয়া করবে যে আপনি ফুল ফ্লেজে কাজ করেন এবং আপনার বাচ্চা
সৃষ্টিকর্তাই বিধান দেবেন, সে যেন আপনার কাছে থাকতে পারে, বাবা মা দুজনকে নিয়েই থাকতে পারে, সেই দোয়াই আমরা করতে চাই। আর আমি অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা জানি যে অ্যাটলিস্ট আপনি আমার কাছে আসছেন, গল্প করছেন, আমার খুব ভালো লাগছে, আমি শুনে খুব মজা পেয়েছি। হ্যাঁ, এবং প্রিয় দর্শক আপনারা যারা ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই। শেষ বেলায় এসে একটা কথাই বলতে চাই, নিজের সেলফ রিয়েলাইজেশনের জায়গা থেকে, ভুল ত্রুটির ঊর্ধ্বে কোনো মানুষই আমরা না। আপনারা চাইলে আমাকেও জাজ করতে পারেন, আমার জীবনে অসংখ্য ভুল আছে, কিছু হয়তো আপনারা জানেন, কিছু হয়তো আপনারা জানেন না, কিন্তু আপনি কোনটা নেবেন সেটা আপনার কোয়ালিটি, আপনার যোগ্যতা। একটা মানুষের মধ্যে যদি কিছু বেটার কোয়ালিটি দেখা যায় এবং একই সাথে ওই মানুষটার মধ্যে যদি কিছু খারাপ কোয়ালিটি দেখা যায়, তাহলে আমার মনে হয় বেটার কোয়ালিটিকে বেশি বেশি করে প্রেইজ করা উচিত এবং বেটার কোয়ালিটি নিয়ে বেশি বেশি ফোকাস করা উচিত, যাতে করে সে আরও বেশি বেশি ভালো কাজ করে। সম্ভাবনার জায়গা কিন্তু আমাদের চারপাশে প্রতি মুহূর্তেই তৈরি হচ্ছে, কিন্তু সমালোচনা করে কিংবা অনেক বেশি ক্রিটিসিজম করে সে সম্ভাবনার জায়গাগুলোকে নষ্ট করে দেয়া বোকামি। সেটা শুধুমাত্র তার জন্য বোকামি না, আমাদের সবার জন্য বোকামি। অনেক ভালো থাকুন, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।